যাই হোক, আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা একটা মেইল দিয়েই শুরু করব। আমরা এই মেইলটি পেয়েছি রাজশাহী থেকে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন আমাদেরকে। লিখেছেন, "আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টে এমএ কমপ্লিট করেছি। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন মেসে ছিলাম। আমার মেসের একটা বড় ভাই আমাকে একদিন বললেন যে, 'এই মেসটা একটু প্রবলেম আছে।' আমি জিজ্ঞেস করলাম, "কি ধরনের প্রবলেম?" তো তিনি বললেন, "পরে বুঝতে পারবা।" আসলে বড় ভাইয়েরা সাধারণত এ ধরনের কথাই বলে। বুঝবা, বুঝবা। যাই হোক, এখন বললে হয়তো বিলিভ করবা না। সেটাই বলেছিলেন তিনি। তবে একটু সাবধানে থেকো। আমি আ আমি বরাবরই ভূত বিশ্বাস করতাম না। তিনি সেটা একদিন আমার কাছ থেকে শুনেও ছিলেন। তিনি হয়তো তিনি হয়তো বিস্তারিত কিছুই সেদিন বলতেন না। যাই হোক, আ তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে একদিন তারকেই এক্সপেরিয়েন্স করতে হলো সেই উইয়ার্ড ঘটনাটি। আর সেটি হচ্ছে যে একদিন ফ্রেন্ডরা মিলে রাত ৩টা পর্যন্ত কার্ড খেলছিল। মানে কার্ড খেলছিলাম। খেলা শেষ হলে যখন টয়লেটে গেলাম, পানি পড়ার সাউন্ড পেলাম। ভাবলাম হয়তো কেউ টয়লেটে আছে। তাই ওয়েট করতে থাকলাম। বেশ কিছুক্ষণ পর যখন কেউ বের হলো না, আমি দরজায় নক করে জিজ্ঞেস করলাম, "ভেতরে কে?" সাথে, সাথে পানি পড়ার শব্দ থেমে গেল। দরজা থেকে ধাক্কা দেই এবং দরজা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলেও গেল। আমি অবাক হলাম। কারণ এতক্ষণ পানি পড়ার সাউন্ড হয়েছে সেটা আমি স্পষ্ট শুনেছি, কিন্তু টয়লেটটা পুরোপুরি শুকনো ছিল। আশেপাশে আর কোনো পানির ট্যাপ ছিল না যেখান থেকে সাউন্ড হতে পারে। আমি ব্যাপারটা গুরুত্ব না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। যখন তন্দ্রা এলো, আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন কাঁদছে। আমি সিঙ্গেল রুমে থাকতাম। কিছুটা ভয় পেয়ে পাশের রুমের বড় ভাইকে ডেকে তুললাম। যে ভাই একদিন আমাকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বললেন, সেই রাতে তার সাথে ঘুমাতে। রাতে ভালো ঘুম হলো না। ঘুমের ভেতর দুঃস্বপ্ন দেখলাম। সকালে ভাই বললেন, "আজ আমি যে রুমটায় থাকি সেই রুমে একটা ভাই ২ বছর আগে থাকতেন। কোনো একটা কারণে তিনি সুইসাইড করেন। তারপর থেকে ওই রুমে আর কেউ থাকে না। ২ বছর পর আমি নাকি ১ম ওই রুমটাতে উঠেছি। তারপরও আমি ওই রুমটায় থাকতাম। কিন্তু রাতের বেলা মাঝে, মাঝে একটা হালকা আর অদ্ভুত রকমের গন্ধ পেতাম। মনে হতো কেউ একজন বোধহয় আমার রুমে আছে। ১ম দিকে আমি ব্যাপারটা পাত্তা দিতাম না। ভাবতাম আমার মনের ভুল হয়তো। কিন্তু দেখা যেত হঠাৎ করেই আমার টেবিল থেকে একটা মগ পড়ে গেল। একটা বই পড়ে গেল। একদিন রাতে কার্ড খেলা শেষ করে রুমে দরজা বন্ধ করে কেবলমাত্র শুয়েছি, সাথে, সাথে আমার রুমের দরজা খুলে গেল। আমি আবার উঠে বন্ধ করে যখন শুলাম, আবার দরজা খুলে গেল। আমি রুমে থাকতে পারলাম না। পাশের রুমের বড় ভাইয়ের সাথে সেই রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন মেস চেঞ্জ করে অন্য মেসে চলে গিয়েছিলাম। আমি ভূত বিলিভ করি না, বাট এই ব্যাপারগুলোর কোনো সমাধানও নেই আমার কাছে। এই ছিল ঘটনা ইমতিয়াজের, এবং ইমতিয়াজ বাধ্য হয়েছিলেন সে মেসটা ছেড়ে দিতে। এবং ইমতিয়াজের একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেছেন যে, "মানুষ হয়তো মারা যায়, কিন্তু তার আত্মা, তার এখন বিশ্বাস হয় যে কখনো মরে না। আত্মা কখনো সরে যায় না, হয়তো চারপাশেই থাকে।" আ আমি জানি না আসলে ইমতিয়াজ আপনার কি সমস্যা হয়েছিল বা কোন ধরনের উত্তর আপনাকে দেব। কারণ একজনের ঘটনা আরেকজন আসলে ঠিক সমাধান বা কোন ধরনের ব্যাখ্যা দিতে পারে না। তো যাই হোক, আমি কিছু এসএমএস পড়ে ফেলি। আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। নাদিয়া লিখেছেন, "ভাইয়া, তোমার ভূত এফএম শো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি আজকে অনেক ভালো লাগবে। আমি একটু আগেও শুনলাম যে ভূত ইস অন দ্য ওয়ে।" বুঝতেই পারছেন যে ওয়েদার খারাপ। সবাই আজকে দেরি করে এসেছে। শাওন লিখেছেন, "সব ভূতেরা কেমন আছো?" আ সেটাই। আমি জানি না। তবে এই যে ভূতেরা কেমন আছো? এই প্রশ্নটা আমি পাঠিয়ে দিলাম। আমি জানি না তারা মানে ভূতেরা রেডিও শোনে কিনা? আ তবে তবে রেডিও শুনলে অবশ্যই রেডিও ফুর্তি শুনবে। কারণ তাছাড়া কোনো উপায় নেই। আর ফারিহা লিখেছেন, "ভাইয়া, আজকে ফ্রাইডে 13th, সো আজকে কিছু ভয়ংকর ঘটনা এক্সপেক্ট করছি। ডেফিনিটলি আমরাও ট্রাই করছি।" ভূতের হসপিটাল সিলেট লিখেছেন, "হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি সবসময়ই ভালো থাকি এবং সবসময় ভালো চলে।" এবং তিনি বলেছেন, "আমরা ২ ফ্রেন্ড একটি টিলার উপর বসে আপনাদের শুনছি। ওয়াও! আ আ নিশ্চয়ই ঢাকার মতো সেখানে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে বুঝতেন যে মজাটা কাকে কাকে বলে। টিলার উপরে বসে অতটা মজা হয়তো তখন পেতেন না। বাট এখন নিশ্চয়ই খুব এনজয় করছেন। এনিওয়েজ, আমাদের গেস্ট যারা রয়েছেন তাদের কথাও আমরা শুনবো।
এবং একে একে আপনাদের এসএমএসগুলোও পড়বো। আপনাদেরকে বলে দিই যে এসএমএস করার নিয়মটি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি ইমেইল করতে চান, ইমেইলে অবশ্যই আপনারা যদি ঘটনা বলতে চান এবং যদি আপনারা স্টুডিওতে এসে সেগুলো শেয়ার করতে চান, তাহলে ইমেইলে আপনারা বিস্তারিতভাবে আপনার ঘটনাগুলো বলতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, VHOOTFM এট দ্য রেট রেডিও RADIOFOORTI ফুর্তি ডট এফএম। এখানে আপনারা ইমেল করতে পারেন। অবশ্যই আপনার ফুল অ্যাড্রেস এবং কোনো ভুতুরে ফোন নাম্বার দিবেন না। অবশ্যই যে ফোন নাম্বারটিতে ডায়াল করলে আপনাকে পাওয়া যায় সেরকম একটা ফোন নাম্বারে আপনি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যাই হোক, আমাদের প্রথম আমি আপনার কাছে আসবো। আপনি আমাদের একটা ঘটনা বলেছিলেন। আপনি বলেছিলেন যে তথাকথিত একটা জায়গা খুলনার, রাইট? খুলনার, এবং তিনি বলেছিলেন যে আপনি এটা মানে আপনি আপনার নিজেরও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কিন্তু ওই এলাকার এবং খুলনার অনেকেই সেই ঘটনাটা জানে। তো আমি সেই ঘটনা দিয়ে শুরু করতে চাই। আপনার নামটা শুরুতে বলবেন। ওকে ভিউয়ার্স, আমি ইমরান বলছি এখন ভিউয়ার্স ভাই, সবাই লিসনার্স। সরি লিসেনার্স, আমি ইমরান বলছি পুরান ঢাকা থেকে। আমার আজকে ঘটনা হচ্ছে খুলনার খালিশপুর তিলকছড়া গ্রামের একটা ঘটনা। এটা আমার একটা কলিগের কাছ থেকে শোনা। তো ঘটনাটা হচ্ছে 2007-এর। ওকে। 2007-এর। আপনি বলছেন যে এটা খুলনার ম্যাক্সিমাম মানুষেরই জানা আছে। খুলনার ম্যাক্সিমাম যাতে যারা শুনছেন তারা একটু মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনবেন অবশ্যই। তো এটা হচ্ছে 2007-এর ঘটনা। তো ওই দিন হচ্ছে গিয়ে প্রচণ্ড লোক মারা যায় আর কি। তো মারা যাওয়ার পরে সেদিন লঞ্চঘাট থেকে লাশটাকে নিয়ে আসতে হচ্ছিল মাতলার ঘাটে। তো মাতলার ঘাটে নিয়ে আসা হচ্ছিল। তো সাথে ছিল ওনার স্ত্রী এবং ওনার ছেলে। আচ্ছা, তো লাশটাকে প্রথমে লঞ্চে উঠিয়ে দেওয়া হয়। তো ওঠানোর পরে তখন বিকেল 5:30। তো তাদেরকে মাতলার ঘাটে পৌঁছতে সময় লেগে যাবে আনুমানিক 11 থেকে 11:30 পর্যন্ত। ওকে, তো ঠিক আছে, তারা লঞ্চ ছেড়ে দিয়েছে। লঞ্চে অনেক লোক। তো কিছুক্ষণের মধ্যে হঠাৎ এক ভদ্রলোক, বড় লোক আর কি, এসে জিজ্ঞেস করতেছে ওই স্ত্রীকে যে, "মা, এটা কে তোমার?" মানে লাস্টটাকে দেখে জিজ্ঞেস করতেছে, "এটা তোমার কে?" তো সে বলতেছে, "এটা আমার হাজবেন্ড।" তো পরবর্তীতে বলতে, "আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাবা?" বলতেছে, "আমি তিলকছড়া গ্রামে যাব।" তো বলতেছে, "ঠিক আছে, আমিও সেখানে যাব, চলো তাহলে আমরা একসাথেই যাই।" তখন ভদ্রলোকটা আরও জিজ্ঞেস করতেছে যে, "তোমার সাথে আরও কেউ আছে কিনা?" তো সে বলতেছে যে, "হ্যাঁ, আমরা যখন মাঠটার ঘাটে নামবো, তো সেখানে আমার আরও কিছু আত্মীয়স্বজনরা থাকবে, যারা একে নিয়ে যাবে।" তো ঠিক আছে, হ্যাঁ, লঞ্চ চলতেছে। তো আনুমানিক ঠিক 11:30টার দিকে মাতলা গ্রামে লঞ্চটা পৌঁছে গেছে। তো লঞ্চটা পৌঁছানোর পর ঘাটে ভিড়ল। ভিড়ার পর তখন মানে আবহাওয়াটা খুবই খারাপ থাকার কারণে সেখানে ওই লাশের আত্মীয়স্বজন কেউ আসতে পারেনি। ওকে। তো লঞ্চে যারা ছিল তারা বলতেছে যে, "আপনারা কি যেতে পারবেন?" তো ওই বড় লোকটা বলতেছে যে, "হ্যাঁ, আপনি একটু কষ্ট করে নামিয়ে দিয়ে দিন, আমরা চলে যেতে পারবো।" তো লঞ্চে যারা ছিল তারা সেখানে আরকি লাশটাকে নামিয়ে দিল। তখন খুব খারাপ আবহাওয়ায় এরকম বৃষ্টি পড়তেছিল তখন। তো লাঞ্চ হওয়ার পর হঠাৎ প্রচণ্ড অন্ধকার। প্রচণ্ড অন্ধকার, মানে কিছু যেহেতু আবহাওয়া খারাপ, লোকজনও নেই। তো হঠাৎ করে বুড়ো লোকটার সামনে দেখতে পায় যে একজন একটা ভ্যান গাড়ি দেখতে পায়। ভ্যান গাড়ির মধ্যে একটা লোক আরকি এই এই উপরে আরকি কাঁথা দিয়ে এরকম ইয়ে করে আছে, বসে আছে আরকি। তো লোকটাকে দেখে বলতেছে যে, "আপনি একটু এদিকে আসেন।" মানে ডাক দিয়ে বলছে যে, "এদিকে আসেন আপনি।" তো সে এসে বলতেছে যে, "হ্যাঁ, বলুন কি?" তো বলতেছে যে, "আমরা তো এই লাশটাকে নিয়ে ওই তিলকছড়া গ্রামে যাবো। তো আপনি একটু কষ্ট করে আমাদেরকে দিয়ে আসুন।" আচ্ছা। তো উনি দেখতেছে যে অসহায় একজন স্ত্রী, ছোট বাচ্চা আর বড় লোক। এটা তো খুবই ইম্পসিবল একটা ব্যাপার। আর আবহাওয়া খুবই খারাপ থাকার কারণে সেদিন লাশে কেউ আসতে পারেনি ওখানে। তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে, চলেন আমি দিয়ে আসি আপনাদেরকে।" তো ওটা ভ্যান গাড়িতে পরে লাশটাকে নেওয়া হয় এবং নেওয়া হওয়ার পরে তারা তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। তো তখন আনুমানিক রাত হয়ে গিয়েছে 12টা 12:30 এরকম কাছাকাছি। ওকে। তো সামনে কিছু দূর যাওয়ার পরে অনেক দূর তিলকছড়া গ্রাম মাতলাঘাট থেকে তিলকছড়া যেতে আপনার সময় লাগে ৫ কিলোর একটা রাস্তা। আচ্ছা। তো কিছু দূর যাওয়ার পরে আবহাওয়া প্রচণ্ড খারাপ। মানে সামনে কোনো দূরই আর যাওয়া যাচ্ছে না আরকি সেখানে। প্রচণ্ড অন্ধকার, এরকম বৃষ্টির দিন, তো ভয়ংকর রাত একটা। তো যাওয়া যাচ্ছে না। তো ভ্যানওয়ালা লোকটা বলতেছে যে, আগে তো সামনে যাওয়া যাচ্ছে না। তো রাতের বেলা আবহাওয়া খারাপ। তো আমরা সামনে একটা বাড়ি আছে, ওই পুরোনো বাড়ি। আমরা ওখানে থাকি। আবহাওয়া যখন ভালো হবে তখন আমরা আবার রওনা দেব। আচ্ছা। তো
তো যে কথা সেই কাজ, বুড়ো লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে থামে, পরবর্তীতে আমরা আবার ভালো হলে আগে বাড়বো। তো ঠিক আছে, কিছু দূর যাওয়ার পরে একটা পুরোনো বাড়ির সামনে তারা পৌঁছালো। পৌঁছানোর পরে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, লাশটাকে একটু ভ্যান গাড়ির মধ্যেই লাশ, তো ভ্যান গাড়ির ভিতরে রাখা হয়েছে। বলতেছে এখানে থাক, আপনারা থাকেন, আবহাওয়া যখন ভালো হবে তখন আমি এসে আপনাদেরকে আবার নিয়ে যাবো। Okay. তো ঠিক আছে। তো এই এই ভ্যান গাড়ির যে চালক ছিল সে বাইরে ছিল, বাইরে চলে গেল। আর লাশের পাশে ছিল ওনার স্ত্রী, ওনার ছোট বাচ্চা এবং ওই বুড়ো লোকটা। আচ্ছা। তো ঠিক আছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তারা বসে আছে। তো হঠাৎ করে মানে যে ঘটনাটা ঘটলো সেটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার। তারপরে বিলিভ করতেই হয়েছে যেহেতু ট্রুলি একটা ঘটনা। তো হয়েছে যে ওই হঠাৎ করে এই সিটে দেখতে পেল যে বুড়ো লোকটা পাশে বসা ছিল, সে আস্তে, আস্তে আমরা যে মানুষ যতটা উচ্চতা হয়ে থাকে একটা স্বাভাবিক উচ্চতা, তার থেকে বড় হচ্ছে। সে বসা অবস্থায় আস্তে, আস্তে সে বড় হচ্ছে। আচ্ছা। এবং একটা জিনিস আমি ভুলে গেছি তখন বলতে, যেটা হচ্ছে গিয়ে যে তার যখন আমরা বিলিভ করি যে ভূতের আসলে পাটা উল্টা হয়, হুম। হ্যাঁ? তখন সেই জিনিসটা দেখা যায়নি আরকি। তো ওই মহিলাটা পরবর্তীতে আরকি দেখতে পায় সেই জিনিসটা। তো আস্তে, আস্তে সে অস্বাভাবিক মাত্রায় বড় হতে চলেছে এবং মাটির যতটুক পর্যন্ত যায় ঠিক ততটুক পর্যন্ত লোকটা এই বড় হয়েছে। এবং এটা দেখে ওই স্ত্রীটা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় যে এখন সে কি করবে? তার সামনে ইয়েতে কি? এবং সে অজ্ঞান হতেও পারছিল না। বিকজ অফ তার পাশে যে বাচ্চারা আছে তাকে নিয়ে সে খুবই চিন্তিত। আচ্ছা। সেই মুহূর্তে সে বাচ্চাটাকে কোলে নিয়ে সে ওই স্থান হতে ত্যাগ করে এবং খুব দৌড় দেয়। আসলে আশ্চর্যের যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যখন সে বাহিরে আসে তখন সে দেখতে পায় যে ওই ভ্যানওয়ালা চালকটা সেখানে নেই। আচ্ছা। এবং সে এটা দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখন সে কোনো কিছু মানে দিক কিনারা না পেয়ে সে সামনের দিকে বাইরে বের হয়ে গ্রামের দিকে ছুটতে থাকে, সামনের দিকে ছুটতে থাকে। আচ্ছা। তো সামনে এগোনোর পরে কিছু বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখানোর পর সে ওই গ্রামের লোকজনকে আরকি ডাক দেয়, বাড়ির লোকজনকে। তখন তারা বলতেছে যে, "কি হয়েছে?" তখন তারা সবকিছু খুলে বলে যে, "আমরা এখান থেকে আসতেছিলাম। এখানে আমরা প্রতিমধ্যে থেমেছি। তো ওই বাড়িতে এরকম, এরকম ঘটনা ঘটেছে।" তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে, কোথায়? আমরা চলেন, আমি ওখানে যাই আপনাদেরকে নিয়ে।" তো তারা তখন যেখানে যায়, তো যে ঘটনাটা হয় সেটা আসলে মানে বলার মতো না আরকি। ওখানে যা দেখে যে ওই বুড়ো লোকটা নেই ওইখানে। আর যে লাশটা ছিল সেই লাশটার ২ হাত এবং তার ডান পাশের পাটা টোটাল খাওয়া। মানে একজন ভূতের লোক যখন খায়, মানে কেউ ছিঁড়ে নিয়েছে বা ছিঁড়ে নিয়েছে তো খেয়েছে, যেমন কুকুর যেমন বাঘ যখন শিকার করে যেমন খায় যেগুলো, সেরকম অবস্থা। এবং লাশটার সবকিছুই অক্ষত অবস্থায় আছে, শুধু ২ টা হাত এবং পা নেই সেখানকার। ওকে। তো তারা যখন এটা দেখে তখন মানে খুবই আশ্চর্য হয়ে যায়। এবং আপনি বলছেন যে এটা তিলকছড়া যে গ্রামের কথা বললেন এবং তিলক ছাড়া যে গ্রামটা আছে এই সেই গ্রামের এটা লোকেরা এটা জানবে। খুলনা মাতলার ঘাট থেকে তিলকছড়া যাওয়ার পথে মাঝামাঝি অবস্থায় আমার বাড়ির নামটা খেয়াল নেই। ওই পুরোনো একটা বাড়ি আছে, ওই বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। ওকে। সো আপনি আরেকটা ঘটনা বলছিলেন ছোট বাড়িতে যদি বলতেন এই যে তো হাতের একটা আচ্ছা, একটা ঘটনা। এটা হচ্ছে ওল্ড টাউনের একটা আমাদের পুরান ঢাকার একটা ঘটনা। এটা লক্ষ্মীবাজারের। আমার এক বন্ধু আছে, ও আমার আন্টি, ওনার আসলে এই জিনিসটা দেখা। বন্ধুর মা। হ্যাঁ, বন্ধুর মা আরকি। তো একদিন হয়েছে কি এটা 2009 অথবা 8 এরকম একটা ঘটনা। আমার ফ্রেন্ড বাসায় আসছে রাতের বেলা, তখন বাজে আনুমানিক 11:30 আরকি। তো আসার পরে বলতেছে যে, "আম্মা আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। আমি একটু তাড়াতাড়ি ইয়ে দাও।" তো আম্মা বলতেছে, "আচ্ছা ঠিক আছে, তুমি যাও রুমে, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি।" তো আমার আম্মু আরকি তখন আরকি কিচেনে যায়। আচ্ছা। কিচেনে যায় তার জন্য খাবার-দাবার রান্না রেডি করে তো ওকে দিয়ে দেয়। তো খাওয়া-দাওয়া শেষে ওরা ঘুমিয়ে পড়ছে। হুম। রাত হয়ে গেছে। তো হঠাৎ রাত করে ওর আম্মুর একটু পানির পিপাসা লাগে যখন, তখন ওর আম্মু আসলে বলতেছে, "আচ্ছা ঠিক আছে, পানি খেয়ে আসি বা এরকম কিচেনে যাই।" তো ওর আম্মু পানি খাওয়ার জন্য যখন কিচেনে যায়, তখন লাইটটা যখন অন করে, যখন দেখতে পায় যে ওদের এই রান্নাঘরের পাশে যে জানালাটা ছিল, জানালাতে একটা অর্ধেক কাটা হাত, টোটালি একটা মানুষ না কি বলবো এটা আসলে বুঝি না। বাট একটা হাত অর্ধেক কাটা আরকি সেটা দেখতে পায়। সে এটা দেখে এক নজরে দেখে সেটাকে কোনো কিছু খেয়াল করে না। সে বলছে যে কি না কি হবে থাক। এক নজর খেয়াল করে সেটাকে পানি খেয়ে চলে আসে। ইগনোর করে আরকি। বলছে কিছু না। যখন সে রাতে ঘুমোতে চলে আসে পানি খেয়ে, তো সে লাইটার অফ করে আবার সে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে হঠাৎ ওর আম্মু আবার সবসময় আমরা যেরকম উপর হয়ে শুই আরকি, উপর হয়ে শুয়ে থাকে, সবসময় উপর হয়ে শুয়ে। তো সেদিনও সে উপর হয়ে শুয়ে আছে। হঠাৎ করে যে
তার মনে হচ্ছে যে যেমন আমরা ঘুমানোর পরে যেটা তার পায়ে যে কেউ হাত মানে পাটা ধরে টানতেছে। রাইট। সে হঠাৎ করে যখন ঘুমানোর সময়টাও বেশি হয় নাই, কাঁদতেছে যখন সে টের পায়, তখন সে আরকি ওঠার সাহস হচ্ছিল না তার। যে সে মনে করছে মানে তখন বলতেছে যে কি করবে এরকম একটা কিছু। মানে তার পাটা ধরে আর কিন্তু টানতেছে। সে ফিল করতে পারতেছে যে কিছু একটা তার করতেছে। তো হঠাৎ সে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। তখন সে আরকি বলে যে কি করবে এরকম। তো দৌড়াদৌড়ি করতে থাকে সে। তো হঠাৎ করে সে স্থির করে যে না, আমি এখন উঠবই। কারণ জিনিসটা আস্তে, আস্তে মানে তার এই সামনের দিকে চলে আসতেছিল মাথার এড়িয়ে আস্তে, 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 আস্তে। তো তারপরে হঠাৎ করে সে একদম ঝাড়া দিয়ে ওঠে। তো সে ঝাড়া দেওয়ার মানে ঘুরে যে সে জিনিসটা দেখতে পায় যে তার পুরো মুখের সামনে সেই যে রান্নাঘরে যে হাতটা দেখেছিল কাটা হাত, সেই হাতটাই তার সামনে। একদম মুখের সামনে। এবং এই জিনিসটা দেখে মানে ১ সেকেন্ডও মনে হয় দেরি হয়নি। আমি যতটুকু জানতে পারছি তার কাছ থেকে যে ১ সেকেন্ডও দেরি হয়নি। সেই জিনিসটা দেখেই সাথে, সাথে সে সারপ্রাইজ হয়ে গেছে। এবং পরবর্তীতে পরের দিন যখন সকালবেলায় সে যে উঠছে, আর এটা ভয় পাওয়া অ্যাকচুয়ালি সে যেটা বলল যে, "আমি ভয় পাইনি।" কারণ যেহেতু হচ্ছে গিয়ে এটা তাদের একটা মানে নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গিয়েছিল। ওই বাসাতে এরকম ঘটনা ঘটতেছে এবং কারাতে তো আমিও বলব যে আপনারা যদি রাতের বেলায় সত্যি এরকম একটা মানে হাত দেখেন, আমি এই জিনিসটা না মানে এই জিনিসটা আমি দেখেছি। আমি নিজে দেখি নাই। তবে মানে আমি দেখেছি এমনিতে মানে একটা ডকুমেন্টারি টাইপের জিনিসে দেখেছি যে বলছিল যে এরকম কথা বলছিল যে অনেকেই বলছিল যে এরকম দেখতে পায় যে জাস্ট হাত সেটা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, রুমের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, দেয়ালে হেঁটে বেড়ায়। তো আপনি যদি হঠাৎ করে রাতের বেলা এরকম দেখেন তাহলে ব্যাপারটা আসলে কতটা ভয়ংকর সেটা বোঝা যাবে। যে কেউ একজন মানে আপনাকে টানছা পা ধরে বা হাত ধরে জাস্ট কোনো মানুষ নাই, জাস্ট একটা হাত বা কোনো সময় যদি ঘুম ভেঙে হঠাৎ করে তাকিয়ে দেখেন যে মুখের ওপরে একটা হাত। এটা খুবই ভয়ংকর ব্যাপার। সো আপনাদের এরকম নিশ্চয়ই অনেক ভয়ংকর ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমাদের ইমেইল করুন। লিখে ফেলুন SHOUT SHOUT স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাকে এসএমএস করেছেন ফুটকি ভূত ফ্রম খুলনা। তারপর শিমুল দে জয়ন্তর এসএমএস করেছেন রূপক খান ঢাকা থেকে। ভৌতিস্ট্রা টিভিটা কবে হবে এটা জানতে চেয়েছেন। ভৌতিস্ট্রা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জয়েন করবেন। আসলে জয়েন করবেন ২ জন ডাক্তার আমাদের সাথে এবং আমরা জানি যে তারা দুজনেই একেবারেই মানে কি বলবো সায়েন্সের মানুষ। তারপরেও তাদের যে সমস্ত এক্সপেরিয়েন্স গুলো রয়েছে সেই এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে তারা শেয়ার করবেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সর্ক, এসএমএস করেছেন অপসরি। আচ্ছা, এসএমএস করেছেন সোহেল, আশিক, কায়নাত, তরা, ইবলিশ এসএমএস করছেন আমাদেরকে ওকে। রবিন এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন শান, এসএমএস করেছেন যমুনা সহ আরও অনেকে। আর যারা এখন এসএমএস পাঠাননি তাদেরকে তো নিয়ম বলেই দিয়েছি, সুতরাং সেখানে আপনারা এসএমএস পাঠাতেই পারেন ইচ্ছা করলে। আচ্ছা, আমাদের আরও একজন গেস্ট রয়েছেন যিনি তারও একটা ছোট্ট একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো এবং তারপরে আমরা ব্যাংকে যাবো এবং ব্যাংকে যাওয়ার পরে আমরা ফিরে আসবো উইথ বোলটিস্ট অ্যান্ড উইথ আদার গেস্টস যারা আছেন। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলবেন, আপনাকে আপনার নামটা বলেন। Hello, hello all listener. This is Aryan. আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট শেষ বর্ষের। ওকে। তো আসলে যে ভূত বলে যে কথাটা, এটা অনেকে সায়েন্স ফিকশনে আমাদের এই 21st সেঞ্চুরিতে কেউ বিলিভ করে না। বাট যারা ফেস করে ট্রুলি, যারা নিজেরাই ফেস করে তারাই বিশ্বাস করতে বাধ্য। সেই হিসাবে আমি বলবো যেটা আমার নিজের লাইফের একটা কাহিনী, যেটা খুব বড় একটা কাহিনী মোটামুটি। আমি মানে আমার আপন মামা, তো পুজোর পরে সেটা হচ্ছে 2009-এ পুজোর পর থেকে 2009-এর পুজোর পর থেকে সে প্রতিনিয়ত সকাল ফজরের নামাজের পর থেকে সে আবার নামাজও পড়তে বাধ্য হয়। আমার বাড়িতে নামাজ পড়া হতো তার। নামাজের পরপরই 10টা পর্যন্ত যখনই সূর্য টোটের প্রখর রোদ হতো, ঠিক তার আগ পর্যন্ত তার মাথার কাজ করতো না। মানে স্যার সেন্সিকতা কাজ করতো না। সে উল্টাপাল্টা কথা বলতো। তারপর হচ্ছে অল্পতেই রেগে যেত। তো আবার হয়তো যখন সূর্যটা যখন ডুবে যেত, ঠিক তার পরপরই সে আবার নিয়ম করে দিনের ২টার সময় সে এরকম ভাবে তার বছরখানেক পর বা ডে বাই ডে যেটা হচ্ছে কি জিনিসটা বাড়তেছে। তখন হচ্ছে কি 10টা থেকে তখন 12টা পর্যন্ত হচ্ছে এবং তোর রাতের সময়টাও বাড়তেছে। জিনিসটা হচ্ছে 24 আওয়ার্স আস্তে, আস্তে হয়ে গেল একটা সময়। আচ্ছা। তো সেটা হচ্ছে 2011 এ কিছুদিন মাস ২ এক আগে। তো একদিন বিকালবেলা আমি তখন ভার্সিটি থেকে বাসায় আসতেছি, তখন আমার ফোন আসলো বাসায় যে, "তুমি তাড়াতাড়ি বাসায় আছো।" তো আমি বাসায় আসলাম। তো বাসায় আসার পর শুনলাম যে মামা বাসায় নেই। কি হইছে? বাসায় একটু প্রবলেম হলো। তার কিছুক্ষণ পরে মামা বাসায় আসলো।
আসার পরে দেখলাম যে তার চোখ দুটো সম্পূর্ণ লাল। এমনকি মানে তার বিহেভিয়ার কোনো নর্মাল মানুষের মতো হতেই পারে না। নর্মাল মানুষের বিহেভিয়ার কখনো এরকম হয় না। সে অল্পতে রেগে যাচ্ছে। তারপরে এমন হচ্ছে তার হাত উঠতে টাইম লাগছে না। আর তার ভয়েসটা মানে আস্তে, আস্তে কেমন জানি গাম্ভীর্যপূর্ণ যেটা বলে এমনকি আ মানে ভয়ংকর এক কথায় যেটা ভয়ংকর হয়ে যাচ্ছে। তো রাত হলো। তখন খাওয়া-দাওয়া করে আমরা তখন ১১টা কি ১১:৩০ মধ্যেই শুয়ে পড়লাম। তারপরের দিন সকাল ৯টা বাজে আমার ক্লাস ছিল কুয়েটিতে। তো কুইজ ছিল, আমার ভার্সিটি এক্সাম ছিল একটা। তো আমি শুয়ে পড়লাম। বাট শুয়ে পড়ার পর আ কিছুক্ষণ পরে দেখলাম যে রাত যখন হয়ে গেল আর প্রত্যেকটা দেখবেন মানে বলতেছে যতগুলো কাহিনী শুনলাম তার সাথে বৃষ্টিটা সম্পূর্ণ রিলেটেড আমার যেটা মনে হয় যে আমার কাহিনীটা ঠিক সেম এরকম যে রাতে কিছুটা বৃষ্টি হচ্ছিল। মানে বৃষ্টিটা হচ্ছে কি গুঁড়ি, গুঁড়ি হালকা যেটা বৃষ্টি হয় সেরকম। আর তখন বাতাস অতটা ছিল না। বৃষ্টি হচ্ছে বাট কথা হচ্ছে ওরকম কোনো বাতাস নেই। আর আমার থাই গ্লাস খোলা। আর আমার রুমটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ দিকে। ওকে? এবার থাই গ্লাস দোনোটা খোলা। আর আবার দক্ষিণ দিকে হচ্ছে ছাদ। সম্পূর্ণ একটা ছাদ। প্রায় ঘন্টায় বাতাস পাওয়া যায়। মোটামুটি যদি বাতাস যদি এক ফোঁটা বাতাসও যদি হয় সেটা আমার রুম দিয়ে আসবে। আমি সেটা আশা করি। সেদিন ওরকম কোনো বাতাস নেই। বাট কথা হচ্ছে কি বাতাস মানে বাতাস করলে যে একটা শব্দ আসে যে শব্দ আমরা বাতাস অ্যাকচুয়াল সেই শব্দটা আমি স্পষ্টই শুনতেছি। বাতাস ছাড়াই। আমি আপনাকে যেটা বললাম যে আমার পশ্চিম এবং দক্ষিণ হওয়ার জানালা এবং এক ফোঁটা বাতাসও যদি বাইরে দিয়ে দিতে হয় হইলে আমার সেটা আমি ফিল করি কম বেশি। তো জিনিসটা বাতাস সেরকম নাই বলতে গেলে বাট শব্দ ঠিকই হচ্ছে। শব্দ ঠিকই হয়ে যাচ্ছে। এবং শব্দটা হচ্ছে স্মুথলি এবং একই মানে একই রকমভাবে কোনো আলাদা ফ্রিকোয়েন্সি নেই কোনো। একদম নরমালি হয়ে যাচ্ছে। এবং থাই ক্লাসগুলা ওনার নরমাল ডে এর মতো না। একটু বেশি কেমন জানি কাঁপছে। এই জিনিসটা হচ্ছে কি মানে বেইস যেরকম না একটা ধাক্কা মারে সেরকম ধাক্কা মারতেছে। এবং জিনিসটা আস্তে, আস্তে ওইটাও ফ্রিকোয়েন্টলি আস্তে, আস্তে বাড়তেছে। এবং তখন ঠিক এরপর ২:৩০ থেকে ২টা থেকে ২:৩০ হবে। আমি টানা ২ ঘন্টা ঘুমাতে পারতেছিলাম না। জাস্ট আমি ফিল করতেছি যে এখানে আমি দুজন না, মামা প্লাস আমি না। আরো কেউ থাকতে পারে। আমার ভিতরে জিনিসটা কাজ করতেছে। যে আমি বিলিভ করি না ভূত, বিলিভ করি না অন্য কিছু। বাট জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। আস্তে, আস্তে যখন প্রত্যেকটা ঘটনা ভয়ংকরের দিকে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে যেটা হলো যে মামা হঠাৎ করে লাফ দিয়ে উঠলো। তার ওঠাটাও আমার কাছে যেটা মনে হলো অন্ধকার। আমার রুমটা অন্ধকার। যে আমি অতটা ঠিকমতো বুঝতে পারিনি। বাট তার ওঠাটা কোনো নরমাল মানুষের মতো ছিল না। সে একদম এক লাফে উঠে গেল। মানে বসলো খাপেল। তো বসার পরে আমি একদম খাটের কর্নারে। আমি আপনাকে যেটা বলতে ভুলে গেছি যে আমি টানা ২ ঘন্টা যে আমার বাম চোখ বন্ধ বা ডান চোখ খোলা। আমি ফিল করতেছি আমার খুব ঘুমানো দরকার। বাট আমি ঘুমাতে পারতেছি না। যে ভূত বিশ্বাস না করতে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এখন আস্তে, আস্তে। তো মামা হঠাৎ করে দাঁড়ালো মানে বসলো। তো বসার পরে সে আমাকে বলতেছে যে, "মামা" আমাকে সে মামা বলতেছে মানে খুব সুমধুর কণ্ঠে। আমি কনভিন্স করার জন্য আমি যেভাবে বলি একজন আরেকজনকে কনভিন্স করার জন্য, সে আমাকে বলতেছে, "মামা তুমি তোমার আংটিটা খুলে ফেলো।" আমি বলছি, "আংটি বলতে?" তখন আমার হাতে আমার ডান হাতে আপনার আমি যদি লাস্ট থেকে ধরি তাহলে আমার 2nd আঙুলটাতে এখানে একটা আপনার রূপার আংটি ছিল। রিং ফিঙ্গার যেটা। হ্যাঁ, রিং ফিঙ্গার ইয়েস। তো ওইটাতে একটা আমার রূপার আংটি ছিল। এবং সেটার মধ্যে একটা পাথর বসানো ছিল। সেটা আমার দাদু হাউজিং থেকে আসার সময় সৌদি আরবে থেকে আমাকে এনে দিছিল। তো সেটা পরা আর হচ্ছে আমার ডান হাতে একটা তামার একটা আংটি পরা ছিল। সেটা আমার বাবার দেওয়া। আমি ২ টা পরে আছি। জাস্ট আমি আংটি পরে যাবো শখে। আমার কিছু একটা প্রবলেম ছিল। তারও একটা ছোট কাহিনী আছে। বাট আমি এটা এখন মানে এখন যেটা বলতেছি। তো ওটা আমি পড়েছিলাম। আমি ঘুমাচ্ছি। সে আমাকে উঠে বলতেছে, সে আমাকে খুবই সুমধুর কণ্ঠে আমাকে কনভিন্স করে চিন্তা যে আমার আংটি তাকে ২ টা খুলতে হবে। তার বিশেষত হচ্ছে যে আমার রূপোর আংটিটা যা আপনি যেটা বললেন যে ওই যে রিং যে রিং এর যে আংটিটা ওটা খোলার জন্য। তো হঠাৎ করে সে আমার সামনের দিকে আসতেছে। বাট আসা অবস্থায় একটা কেমন জানি বিশ্রী একটা গন্ধ। এই গন্ধটা হচ্ছে কি এটা হঠাৎ। আর আমার রুমের বা আমার যে করিডোরে কিন্তু বেলি গাছ লাগানো। ওকে। বা একটা বেলি গাছ লাগানো। তো রাতের বেলা ২ টা ৩ টা ফুল ফুটলেই সেটা যে টোটালি ফুটে আমি তো ঘ্রাণ পাই। গন্ধ পাওয়া যায়। ফুল কিন্তু কন্টিনিউয়াসলি ফুটতে থাকে। তো হচ্ছে কি সেদিন রাতে গন্ধ ছিল। বাট আমি আপনাকে যেটা বললাম না যে আমাকে বিলিভ করতে আমি বাধ্য হচ্ছি যে ভূত বলে কিছু একটা আছে। বা আমার রুমে আমরা ২ জন বাদে আরো কেউ আছি আমরা। যে ওই গন্ধটা কন্টিনিউয়াসলি কমে আসতেছে আস্তে, আস্তে। ফ্রিকোয়েন্টলি জিনিসটা কমে যাচ্ছে। আর ফ্রিকোয়েন্টলি ওই জিনিসটা বাড়ছে। একটা বিশ্রী গন্ধ এবং গন্ধটা নরমাল মানে বিশ্রী গন্ধ অনেক ধরনেরই আছে।
আমরা ড্রেনের পাশে দিয়ে যাই, যেখানে পাশে দিয়ে যাই না কেন, ময়লা গন্ধ। বাট সেই গন্ধটা এতটা নেস্টি, এতটা নেস্টি, এতটা ডার্টি গন্ধ যে মানে নাকে আমার যে যাচ্ছে, মনে হচ্ছে আমার পুরো ভিতর দিয়ে যাচ্ছে। টোটাল জিনিসটা আমার ভিতর দিয়ে যাচ্ছে। আমার সব ভিতর জিনিসটা কেমন যেন করতেছে ভিতরে। তো মামার কাছে আসতেছে। আমি যেমাত্র আমার রিং এর আমার আন্টি যেটা হাতটা দিচ্ছে, ডান হাতটা আমি যেমাত্র সামনে আনলাম মামাকে ধরার জন্য, মামা কি হলো? তার কাছে জানবো। সে লাফ দিয়ে চলে গেল। মানে মনে হচ্ছে কি যে আমার হাতে এমন কিছু একটা আছে যেটাতে আমি তাকে আঘাত করতেছি মনে হচ্ছে এরকম। সে চলে গেল। চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তার কনভিন্স করার জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে আমাকে অর্ডার দিচ্ছে, খুলতে হবে যে তুমি আন্টিটা খুলো। এবং তার ভয়েসটা আস্তে আস্তে তার ভয়েসটাও কেমন যেন ভয়ংকর হয়ে যাচ্ছে। থ্রিলার মুভির যে ভূতগুলো দেখায় সেরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে তুমি এটা খুলতে হবে তোমাকে, তুমি এটা খুলো। জাস্ট এভাবে শাউট করতেছে আমাকে। তো শাউট করা অবস্থায় আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। যে মেবি এখানে কিছু একটা হচ্ছে। মেবি এখানে এমন কিছু একটা হচ্ছে যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি একেবারে। তখনই আমি মানে ভয় যাকে বলে, লাইফে আমি এরকম ভয় কখনোই পাইনি এই জিনিসটা। তখনই আমি আ মামাকে বললাম যে আমি তখন টেম্পার হয়ে গেলাম। যে, "না, তুমি এরকম কেন করতেছো?" তখন তাকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পর সে তখন শুয়ে পড়ল। তখন আমি তার উপরে উঠে তার ২ টা হাত ধরলাম। এবং ধরা অবস্থায় আমার মনে হচ্ছে যে আমার নিজের শরীরেও সেই গন্ধটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং বিষাক্ত একটা বিশ্রী গন্ধ। তার সাথে আমি চিৎকার দিলাম। খুব জোরে চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরপরই আমার বাবা তার রুম থেকে এই 10 or 15 সেকেন্ড হবে আমি খুব জোরে শাউট করে চিৎকার করলাম। খুব জোরে একটা শাউট করলাম। শাউট করার পরেই আব্বু দৌড়ে আসলো। দৌড়ে আসার পরপরই আব্বু বুঝতে পারল। আর আমার বাবার এগুলা ব্যাপারে মানে কিছুটা মানে আমল করা আছে এ ব্যাপারে। সে অনেক কিছু জানে। তখন সে হঠাৎ করে মামাকে ধরলো। তো ধরার পরে কি মানে সে তার যা করার করল। বাট আব্বু আসার আগেই সে আমাকে এমন জোরে একটা ধাক্কা দেয় যে মুভিতে যেরকম হয় যে একটা মানুষ উড়ে যায়। রাসেল ভাই যে জিনিসটা আমার যে মানে অনেক শক্তি দিয়েছে এবং আপনি অনেক দূরে। আমি তাকে কিন্তু অনেক জোরে রাখছিলাম বাট তার পাওয়ার সেটা randomly বাড়তেছিল। ওকে। আচ্ছা, আপনার এখনো নিজের সাথে কিছু প্রবলেম হয়? যেমন আপনি আমাকে বলছিলেন একটু আগে যে আপনি শুলে পা কোনো সময় ঠিক থাকে না। মানে জাগা অবস্থাতে দেখা যাচ্ছে পাটা সরে যাচ্ছে। জাগা অবস্থায় কি যে মানে সেই ঘটনার ঠিক পর থেকে এই যে মাস ২ এক ধরে জিনিসটা হচ্ছে যে আ ঘুমানো অবস্থা হচ্ছে কি যে আমার পাটাকে যিনি টানতেছে। আমি গভীর ঘুমে হঠাৎ করে ঘুম থেকে রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর সাথে আছি রাস্তায় চলছে ভূত এফএম এবং এত রাত্রে যদি জিজ্ঞেস করেন যে কে ওখানে, তাহলে একটাই উত্তর পাবেন, সেটি হচ্ছে ভূত এফএম। আর ভূত এফএম এ একটু ফিরে আসতে একটু সময় লাগলো। সেজন্য সরি, কারণ আমাদের সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হলো এবং বলেছিলাম যে আচ্ছা যত বেশি রাত হবে তত বেশি গল্পের ধরন মানে ভয়াবহ হতে থাকবে। ভয়াবহ থেকে ভয়াবহতর। সুতরাং সাথেই থাকুন। আর ভৌতিস্ট অলরেডি আমাদের সাথে চলে এসেছেন এবং সেই সাথে আমাদের সাথে একসাথেই সুমন ভাই, জিবরান ভাই এবং শাকিব ভাই ৩ জনকে আপনারা একসাথে আজকে পাচ্ছেন। সো এটা একটা গুড নিউজ আমাদের জন্য। আর আমি বলেছিলাম যেহেতু যে আজকে আসতেই হবে, কারণ আজকে আনলাকি 13, তো আজকে তো আসবেই। এনিওয়েজ, আজকে আমাদের সাথে আমি বলেছিলাম যে ২ জন ডাক্তার রয়েছেন এবং তারা তাদের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন। আমার সাথে আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ? আমার নাম হচ্ছে শিহাব। শিহাব। শিহাব ভাই, আপনি তো বিভিন্ন সময় আপনাদের দেখা যায় যে লাশ নিয়ে বা দেখা যায় যে অনেক সময় লাশ কাটাকাটিও করতে হয়। আবার লাশের সাথে অনেক সময় সময়ও কাটাতে হয়। তাই না? তো মানে এরপরে কখনো কোনো সমস্যা হয় না? আসলে আমাদের মেডিকেল স্টুডেন্টসদের ফার্স্ট ইয়ার তো সবসময় আমাদেরকে ডেড বডি নিয়ে কাজ করতে হয়। প্লাস বাসাতে আমরা একটা স্কেলেটন নিয়ে থাকি সবসময়। ওকে। তো যে জিনিসটা হচ্ছে কি যে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভূত বলে কিছু নাই। বাট there is a parallel world with the যেখানে জিন আছে। তো যে জিনিসটা হচ্ছে কি যখন আমরা এই হাড্ডিগুলো বাসায় নিয়ে আসি, ওরা মনে করে যে এটা হচ্ছে যে বেসিক্যালি ইটস আ ভেরি আ গুড ওয়ে অর বা মানে তখন একটা খুব ভালো একটা সময় যখন they can capitalize on this because আচ্ছা। জিনিসটা হচ্ছে যে তারা চাচ্ছে আমাদেরকে ভয় লাগাতে। জাস্ট টু মেক দেয়ার প্রেজেন্স ফেল্ট অথবা তারা যে আমাদের সাথে আছে, I think it's a desperate cry for attention. সো ওইটার উপর ক্যাপিটালাইজ করেই কিন্তু আমাদেরকে অনেক প্রকারের ভয় লাগানো হয়। যেমন ওকে। এখনো কিন্তু যেরকম আমি মাঝে মাঝে বাথরুমে যাচ্ছি, বসছি, কেন জানি মনে হচ্ছে পিছন থেকে কে জানি নিঃশ্বাস নিচ্ছে। বা যে রুমে আমার ওখানে হাড্ডিগুলো এখনো আছে, আমি এখনো আমার হাড্ডিগুলো সরাইনি। আমার রুমে আছে একটা বক্সে করে। কেন জানি মনে হয় রাতের বেলা যখন ঘুমাচ্ছি, আ যে বক্সটার ভেতরে আছে, বক্সের ভেতরে একটা আওয়াজ হচ্ছে বা রুমটা একটু ভারী হয়ে আছে বা মাঝে মাঝে একটা খুব বাজে একটা গন্ধ চলে আসে রুমের ভিতরে।
বাট এটা হওয়ার কথা না, মানে আফটার 5 ইয়ার্স হাড্ডির গন্ধ থাকার কথা না। আচ্ছা, এই যে একটু আগে আপনি বলছিলেন কথায় কথায় যে আপনি বলছিলেন যে না মানে প্যারানরমাল কোনো কিছু নাই, এটা আমার মনে হয় না। মনে হয় যে হ্যাঁ, এরকম কিছু অবশ্যই আছে। মানে কোন ধরনের চিন্তা থেকে বা কোন ধরনের ব্যাপারটা থেকে বলছেন এটা? প্যারানর্মাল আছে। হুম। বাট when I think of paranormal মানে মানুষ যেটা মনে করে যে ভূত, পেতনি বা স্পিরিট অর সোলস এগুলো নিয়ে যখন করে সেটা আমি মনে করি যে না ওটা নাই। বাট যেহেতু আমরা ছোটবেলা থেকে না মানে অনেক আগে থেকে আমরা গল্প শুনছি বা স্টোরি শুনছি যে ভূত বলে আছে। এই জিনিসটা কিন্তু মানে একটা জিনিস হচ্ছে যে জিনরা দে আর অলসো দে হ্যাভ আ মাইন্ড অফ দেয়ার ওন। তারাও কিন্তু শুনছে, বুঝছে, দেখছে এবং এমনও আমি কাহিনী জানি যে জিনরা আমাদের মাঝেও মানুষের মতো করে এসে মাঝে, মাঝে থাকে। রাইট। আমি বেশ কয়েকদিন আগের কথা একজন ডক্টর ছিলেন ঢাকা মেডিকেল কলেজে মানে বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করেছেন এবং আপনার আজিমপুরে মানে বসছেন চেম্বারে। আই এম টকিং অ্যাবাউট অ্যারাউন্ড 50 or 45 ইয়ার্স অ্যাগো। এটা আমার বাবা আমাকে বলেছিলেন যে হি ওয়াজ আ ভেরি গুড ইউরোলজিস্ট। খুব ভালো ইউরোলজিস্ট ছিলেন এবং খুব ভালো নাম উনি করেছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন কিভাবে জানি জিনিসটা ফাঁস হয়ে গেল যে ইনি কিন্তু মানুষ না। উনি মানুষ না। উনি জিন। এবং তারপর থেকে কিন্তু উনাকে আর কেউ পায়নি। হঠাৎ করে কিন্তু উধাও হয়ে গেল। ওকে। এবং উনার আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা পরিচিত ডক্টরও কিন্তু কেউ মানে আমাদের ডক্টরদের প্রতি যে জিনিসটা কি আমরা রেফার করি অনেক। হুম। উনি কিন্তু কাউকে রেফারও করতেন না বা উনার কাছে কেউ রেফার হয়ে আসতো। সো তো ওইটাই আরকি যে জিন কিন্তু এক্সিস্ট করে এবং তারা আমাদের থটস এবং আমাদের ফিয়ার, আমাদের ভয় বা আমরা কি বুঝি, কি মনে করি সেটাও তারা বুঝতে পারে। সেটাই আমার মনে হয় যে দে ক্যাপিটালাইজ অন দ্যাট এবং ঠিক মানুষ যেরকম খারাপ এবং ভালো আছে, ঠিক সেরকম জিনদের ভেতর ভালো এবং খারাপ আছে। তো ওখানের ভেতর যারা খারাপ আছে তারা চাচ্ছে যে তারা চায় যে হ্যাঁ, মানুষকে একটু ভয় লাগাতে পারি বা কিছু একটা জাস্ট ফর দ্য ফান অফ ইট। আমার কাছে যেটা মনে বিকজ বেশি আসতে পারে আমি আর কোনো রিজন পাই না। হ্যাঁ, বাট কিছু, কিছু রিজন আছে। যেমন মাঝে, মাঝে যেটা শুনি যে অনেকের জায়গায় বাড়ি করেছে, সেই বাড়ির জায়গাটায় নাকি আরেকটা জিনের বাড়ি ছিল বা জিন থাকতো। তো ওরকম অনেক কাহিনী আছে। তো আমার কাছে সেটাই মনে হয় যে প্যারানরমাল বলতে আমরা যে জিনিসটা বুঝি যে উই হ্যাভ আ প্যারালাল ওয়ার্ল্ড যেখানে জিন আছে, জিন এক্সিস্ট করছে এবং ওরাই আমাদের এখানে কিছু ইনফ্লুয়েন্স করাচ্ছে। এবং আমাদের ভয়টা তারা সেন্স করতে পারছে এবং ভয়টাকে তারা ক্যাপিটালাইজ করছে আমাদের টু টু মেক আস afraid এবং আছে দে হ্যাভ ফিউ ম্যাজিক্যাল পাওয়ার্স এন্ড এভরিথিং সেগুলো তারা ইউজ করছে। ওকে। আমরা আরেকজন দেখতে পাচ্ছি তিনিও ডাক্তার এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন? হাই, আমি অভি। আমি আছি একটা হসপিটালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে। কোনদিন এরকম কোনো ঘটনা ঘটেছে যে মানে কোনো কিছু দেখেছেন বা এক্সপেরিয়েন্স করেছেন যেটা ভয়ংকর লেগেছে আপনার কাছে অনেক? লাইফে একটা এক্সপেরিয়েন্স আমার আছে যেটা আসলে খুবই ভয়ংকর, কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন এখনো পর্যন্ত আমি পাইনি। এটা আমার কাছে আল্টিমেটলি ভয়ংকর হিসেবে লেগেছে। ফার্স্ট অফ অল যেটা ছিল যে ছোটবেলা থেকে আমি একটু ইন্টারেস্টেড ছিলাম অ্যাবাউট দিস থিংস লাইক ভৌতিক জিনিসপত্র। আমি ছোটবেলায় বেড়ে উঠেছি হচ্ছে পাবনাতে। পাবনাতে অনেক পুরানো স্থাপনা আছে। আমি আমার আরেকটা ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, নাম ছিল হচ্ছে মুনতাসির। ওকে। আমরা ইন্টারেস্টেড ছিলাম, বিভিন্ন জায়গায় যেতাম। জাস্ট এতটা কারেজিয়াস ছিলাম না যে রাতটা থাকবো। জায়গাগুলো ঘুরে দেখতাম যেসব জায়গা সম্পর্কে এই ধরনের রিউমার-টিউমার ছিল। তো এভাবে আমরা অনেকদিন করি, কিন্তু আল্টিমেটলি তো আসলে সময় ছাড়া বা সময় একটা নিক অফ টাইম যেটা বলে যে টাইমে যদি সময় না মিলে তখন আমরা কোনো কিছুই আল্টিমেটলি দেখতে পাবো না। তো আল্টিমেটলি সে সময় আমাদের কোনো কিছুই দেখা সম্ভব হয়নি। এরপরে আমাদের এসএসসির পরে মুনতাসিরের সাথে আর দেখা হয় না। পরে ইন্টারমিডিয়েটের পরে হঠাৎ করে আবার একদিন দেখা হয় সেই পাবনাতেই। আমি ঘুরতে যাই সেখানে। সেও একদিন ওভাবে ঘুরতে, ঘুরতে হঠাৎ করে দেখা। সে বলল কি, "দোস্ত, তুমি কিছু নতুন কিছু এক্সপেরিয়েন্স করছো এর মধ্যে?" আমি বলছি, "না, তখন ছোট, আসলে সেরকম ম্যাচুরিটি আসে নাই। জাস্ট ছোটখাটো ভয় লাগা যেসব জিনিস করতো সেসব জিনিস আমরা সবাই হয়তো একটু হ্যাঁ, কেয়ার করছে।" বাট বলল যে আমার কাছে একটু এর চেয়ে অ্যাডভান্স কিছু একটা আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান কাম টু মাই ডিস্ট্রিক্ট। ওর হোম ডিস্ট্রিক্ট ছিল নেত্রকোনা। তখন আর যাওয়া সম্ভব হয়নি। আফটার মাই এইচএসসি শেষ করি, তারপর মেডিকেলে ভর্তি হই। ফার্স্ট ইয়ার এর পর একসময় সে আবার কল দেয়, "দোস্ত, যে এখন এত প্রপার টাইম আছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ মে জয়েন মি।" ওকে। বললাম যে, "আচ্ছা ঠিক আছে, যখন তুমি বলতেছো ঠিক আছে আমরা জয়েন করি একসাথে।"
তারপর একদিন সময় করে গেলাম তার ডিস্ট্রিক্ট নেত্রকোনাতে। তো গেছি অনেকদিন আগে, এক্সাক্ট প্লেসটার নাম মনে নেই, ওর গ্রামটা। তা ওখান থেকে ও বললো কি, দোস্ত যে আমরা এখন বের হবো জাস্ট আফটার, মানে সূর্যের ওঠার পরে আমরা এখন বের হবো, বি প্রিপেয়ার্ড, তুমি চোখ কান খোলা রাখো। আচ্ছা, তাই বলো কি দেখাবা, কোনো কি নতুন কোনো ভূত দেখাবা, সামথিং, তুমি কিছু জিন দেখাবা? তা আমরা সাধারণত যেটা শুনে থাকি যে জিন কন্ট্রোল করে মানুষ বা ভূত কন্ট্রোল করে থাকে, সামথিং সামথিং এরকম অনেক কিছু আমরা শুনে থাকি। তো আমি ওই ধরনের কিছু একটা মনে করে রাখছি যে হয়তো বা সে একটা জিন বা কোনো কিছু ভূত দেখাবে। ঠিক আছে চলো। তো আমরা ফার্স্টে বাসে উঠলাম, লোকাল একটা বাসে। সে বললো কি, তুমি আমার পাশে যে সিটটা আছে সেটা ছেড়ে তুমি পাশের সিটে বসো। আচ্ছা, এটা কেন? আচ্ছা তুমি বসো। আচ্ছা ঠিক আছে, বসলাম। এরপর ধীরে ধীরে কিছু দূর যেতে যেতে বাসে লোক উঠতে থাকলো, অনেক লোক উঠলো। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট যে ওর পাশের সিটে কেউ বসতেছে না। আচ্ছা, এখন ফার্স্টে আমি মনে করলাম যে আমি ওর পাশে গিয়ে বসবো। পরে চিন্তা করলাম না, এতটা ডেসপারেট হওয়া ঠিক হবে না, আগে জাস্ট দেখি কি হয়। এরপর আমি কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে বাস আমরা ওর দূরে যেখানে যাওয়া আমাদের ডেস্টিনেশন সেখানে নামলাম। তো বললো, দোস্ত তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি তখন একটু ইগনোর করে গেছি, না কিছু তো বুঝতে পারিনি। বাস তুমি আমার একটু পিছনে থাকো, আমি একটু সামনে হাঁটি, তুমি দেখতে থাকো। তারপরে ও মেলার একটা, ওইখানে যেখানে আমরা গেছি ওখানে একটা মেলা চলতেছিল রাত্রে। তো মেলাতে ঢুকলো। মেলাতে সাধারণত থেকে অনেক লোক সমাগম হয়। তারা কেউ তো কাউ মুখের দিকে তাকিয়ে থাকে না, বা তাদের মতো তারা শপিং করতে থাকে বা হেঁটে চলে যায়, জিনিসপত্র, মেলার জিনিসপত্র কিনতে থাকে। তো যেটা আমার সবচেয়ে অবাক লাগতো, তখন দেখলাম যে ও হেঁটে যাচ্ছে, লিটল লাইক যে ওর পাশে কেউ আছে এবং সব লোক ওকে কাইট দিয়ে তুলে রাখছে। ও আচ্ছা, মানে একদম অদৃশ্য কেউ, কিন্তু এখন যেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আমার কাছে ফার্স্টে মনে হলো ওর হাতে কি এমন কিছু আছে যেটার কারণে লোকজন হয়তো লাইক কিছু একটা আছে যেটার কারণে লোকজন ওকে সাইড দিয়ে চলে যাচ্ছে। হি ওয়াজ ওয়াকিং লাইক সিম্পলি হাঁটতেছে, ওর পাশ দিয়ে মনে হচ্ছে দেয়ার ইজ সামওয়ান, সেরকম গ্যাপ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তা আমি এটা দেখার পরে তখন আর আমি আমার কিউরিওসিটি থামাইতে বললাম না, কারণ তোমার পাশে কি কেউ আছে? তখন ও বললো যে মনে হয় কেউ আছে জাস্ট। আমি বললাম, কে এটা? ও বলছে যে যতক্ষণ তুমি আমার সাথে থাকবে ততক্ষণ তুমি এটার এক্সিস্টেন্স টের পাবা না। এরপরে আমি এর ও বললো যে এই ব্যাপারে আর আসলে ওর সাথে আর আমি কোনো কথাই বলি না, কারণ আমি প্রচন্ড আসলে ওই সময় ভয় পাই, কারণ সে বয়সটা সেরকম ছিল। যতই কারেজ ইজ নট অ্যাবসেন্স অফ ফিয়ার। তো সেই জিনিসটা মেনেই আসলে আর আমি ওকে পরে জিজ্ঞেস করা হয় না। এই একটা এক্সপেরিয়েন্স যেটার এক্সপ্লানেশন এখনো পাইনি আমি, কিন্তু তারপরও আমাকে বারবার এটা ভাবায়। আরো কিছু এক্সপেরিয়েন্স আছে। আমি আমার এই যে যে আরেকজন ডাক্তার যে আছে, ওর যেটা বলল যে ইসের ব্যাপারটা, যে এই যে জিনের ব্যাপারটা, তো জিনের যে কিছু ব্যাপার আছে সেটার ব্যাপারে আমি একটা এক্সপেরিয়েন্স আমি বলি। আমার একটা খালুর দোকান আছে, সেটা হচ্ছে চিটাগাংয়ে। ওকে, খালুদের হচ্ছে ট্রেডিশনাল কাপড়ের দোকান। চিটাগাংয়ে যে বড় একটা কাপড়ের দোকান আছে। আচ্ছা, এই ঘটনাটা যাওয়ার আগে আমি কিছু এসএমএস পড়ে ফেলতে হবে আমাকে। আমাকে এসএমএস করেছেন মেহেরিন ভিতু। মেহেরিন ভিতু এসএমএস করেছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ। ওকে, আমরা আবার ঘটনায় চলে যাই। আপনার ঘটনাটা আবার শুনি। থ্যাংক ইউ ভাইয়া। যে এক্সপেরিয়েন্সটা আমার লাস্ট টাইম হয়েছে, এক্সপেরিয়েন্স না, এটা হচ্ছে শোনা গল্প। এটা হচ্ছে আমার যে খালুর যে কাপড়ের দোকানটা ছিল, এটা ছিল চিটাগংয়ের একটা বড় কাপড়ের দোকান। তা যেটা খালুর এক্সপেরিয়েন্স থেকে খালু আমাদেরকে এটা ডেসক্রাইব করে যে সে একটা সময় ঈদের আগে গিয়ে কিছু স্ট্রেঞ্জ ধরনের যে লোকজন আসে তার দোকানে এবং অনেক পরিমাণে কাপড় কেনে। তো এখন স্পেসিফিক্যালি সে পরপর কয়েকটা ঈদ ছোটবেলা থেকেই তাদের দোকান ছিল। তাই ছোটবেলা থেকেই সে দেখে এসছে, দোকানে বসে ছোটবেলা থেকেই দেখে এসছে যে সেই দোকানে সেই ধরনের লোকজনই আসে, সেই একই গেটআপে, সেই সুগন্ধি মাখা স্যার, এবং একই বর্ণের কাপড়, যেমন কাপড়ের কালার থাকতো আইদার গ্রিন অথবা হোয়াইট। ওকে, এই ২ ধরনের কাপড় তারা পারচেজ করতো এবং প্রচুর পরিমাণে পারচেজ করতো। এবং খালু যেটা যে চিটাগংয়ে যদি কোনো মার্চেন্ট এসে থাকে তারা তাদের জানার কথা, কারণ চিটাগং শহর যত বড়ই হোক খালুদের যে পারচেজ যে পরিমাণে হতো তারা জানার কথা। তার পরবর্তীতে যখন পাশের দোকানগুলোতে আস্তে আস্তে খোঁজ নিয়ে জানা যায়, তারা একইভাবে প্রত্যেক দোকান থেকে প্রায় সমপরিমাণই কাপড় কিনতেন। ওকে, এবং এটা ইন্টারেস্টিং সবচেয়ে পার্ট। এবং তারপর থেকেই তারা মনে করেন যে তারা দে আর নট হিউম্যান, কারণ তাদেরকে আর ওই দিনগুলো বাদে আর কর্মের জন্য তাদেরকে আর দেখা দেয়নি। আচ্ছা, ওকে।
সো আমার আপনার আর কোনো ঘটনা আছে কিনা? হ্যাঁ, একটা ঘটনা বলা যায় সেটা হচ্ছে ভেরি রিসেন্ট। কয়েকদিন আগে আমি ফেনী গিয়েছিলাম। আই ওয়াজ অন মাই ওয়ে টু চিটাগং। তো আমার ফেনীতে আমি আমার একটা চাচার বাসায় গিয়েছিলাম। বাবা-মা সবাই গিয়েছিল। সাথে আমার মামা ছিলেন ২ জন। তো আমরা গিয়ে পৌঁছেছিলাম at 11 o'clock। তো হঠাৎ করে মামা বললেন যে, "মামা একটু গ্রামে যেতে চায়।" আচ্ছা। তো বললাম যে, চলো।" বাট যখন রাত হয়ে গিয়েছিল বলে সবাই ঘুমিয়ে পড়েছে around 1 o'clock। তো আমরা তখন করিনি। বাবা-মাকে বলিনি। সো গাড়ি নিয়ে যেতে বললে বাবা-মা জেনে যাবে। তো আমরা বেরোলাম আমি আর আমার মামা। আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। তো মহিপাল পর্যন্ত আসলাম হেঁটে। আচ্ছা। ওখান থেকে আমরা একটা রিক্সা নিলাম। আচ্ছা। সো রিক্সাটা নিয়ে আমরা রওনা দিলাম। তো রিক্সার মাঝখানে চেঞ্জ করতে হয়। আফটার গোয়িং ফর অ্যান আওয়ার আমি রিক্সা চেঞ্জ করলাম। ফেনী থেকে আমরা একটা নোয়াখালী গ্রাম যাচ্ছি। আচ্ছা। তো রিক্সা চেঞ্জ করার পরে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ রাস্তায় কোনো রিক্সা নাই, রিক্সা নাই, রিক্সা নেই। অনেকক্ষণ পরে একটা রিক্সা আসলো। তো বললাম, "বসুরহাট যাবো, তুমি যাবা নাকি?" তখন সে বলল যে, "ওকে, চলেন আমরা যাওয়া যায়।" রিক্সাওয়ালাটা পেকুলিয়ার ছিল, রিক্সাওয়ালা খুব শুকনা পাতলা ছিল এবং রিক্সাটা কোনো হারিকেন ছিল না। তো আমরা যখন স্টার্ট করলাম, স্টার্ট করে যাচ্ছি, হি ওয়াজ গোয়িং ভেরি ফাস্ট। খুব অন্ধকার ছিল। কিছুক্ষণ পর তো আমরা একটা গ্রামের বাজারে আসলাম। মাঝখানে ৪-৫টা গ্রাম ছিল। তো গ্রামের বাজারে যখনই একটা আসলাম, ওইখানকার যে চেয়ারম্যান ছিল উনি একটা নিয়ম করেছিল যে রাত ১২টার পরে বাজারে কেউ থাকতে পারবে না। নো ওয়ান। তো ওখানে চৌকিদার যে ছিল সে রিক্সা থামান। রিক্সা থামিয়ে রিক্সাওয়ালাকে বলল যে, "তোমার রিক্সাতে হারিকেন নাই কেন?" তো রিক্সাওয়ালা বলল যে, "টাকা পয়সা নেই, কিনতে পারিনি।" চৌকিদার তখন বলল যে, "আমি তোমাকে কিনে দিচ্ছি এখনই একটা হারিকেন, তুমি হারিকেন লাগাও।" বুঝছে? সে ডিনাই করল এবং যখনই তাকে বলছে হারিকেন লাগাও, সে রিক্সাটা আনতে চলে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং ভেরি ফাস্ট এবং আমরা কিন্তু সামনে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু পাশে চুপুস পানিতে কিছু একটা পড়ছে। পাশে যে একটা ওয়াটার বডি আছে সেটা আমরা বুঝতে পারছি। ছোট, ছোট খাল-টাল থাকে। খুব ফাস্ট যাচ্ছিল এবং মেঠো পাকা রাস্তা নেই কিন্তু। খুব ফাস্ট যাচ্ছে এবং অল থ্রুআউট দ্য ওয়ে আমি এবং আমার মামা দুজন মিলে ঘুরছি পড়ছে। সো আফটার অ্যারাউন্ড 1.5 আওয়ার আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। কারণ রিক্সা মজার জিনিস হচ্ছে সে কোথাও থামছে না। সে আসলেই হি ওয়াজ গোয়িং ফাস্ট ফর 1.5 আওয়ার। তো নেমেই আমরা একটু সামনে আগালাম যে বাড়িটাতে যাবো। তার সামনে রাস্তাটা কিরকম দেখার জন্য। জাস্ট সে 4 স্টেপস। 4 স্টেপস নিয়ে যখন আবার ব্যাক করলাম যে রিক্শাওয়ালাকে টাকাটা দিব, কেউ ছিল না। কেউ ছিল না। তো আমরা ওখানে ছিলাম রাতের বেলা। মানে আমার মামার মেইনলি যাওয়ার ইচ্ছাটা ছিল বিকজ খুব আমাদের এই যে মানে রাতের বেলা গ্রামের অ্যাটমসফিয়ারটা দেখা মানে বলে যে ঘুরে এক্সপেরিয়েন্স করে দিন না। তো সেদিন রাতটা আর আমাদের এনার্জি ছিল না যে রাত জেগে বসে দেখব। ভেরি স্কেয়ার্ড। সো আমরা ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে যখন আমরা আবার ব্যাক করছিলাম, আমরা দেখলাম যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, সে রাস্তাটার পাশে আপনার সোজা একদম রাস্তাটা শেষ হচ্ছে এবং তার পাশে খাল। এবং ওই রাস্তা দিয়ে যে আমরা এসছি এবং যে এত ফাস্ট এসছে, we don't know how it was possible সে খালে পড়ে নাই and how it was possible যে টার্নগুলো নিল। অনেকগুলো এস টার্ন ছিল, ইউ টার্ন ছিল। এর ভেতরে সে পড়লো না। কারণ কি আমিও তো মানুষ, আমি দেখছি, কিছু দেখা যাচ্ছে না। মানে ওই জিনিসটা আমাদের কাছে খুব অদ্ভুত লাগলো যে লোকটা আমাদেরকে এতদূর নিয়ে চলে আসলো এবং how he could go so fast এবং এভাবে করে কিভাবে সে রিক্সাটা চালালো and at the end সে চলে গেল। রাইট। মানে he just vanished যে আমরা একটা আওয়াজ শুনবো রিক্সা চলে গেল বা রিক্সাটা যে যাচ্ছে বা আমরা একটু দূরে একটু আগালে দেখবো। আমি একটু সামনে আগালাম কিছু ছিল না। তো that was a very recent experience যেটা আমি আপনি এক্সপেরিয়েন্স করেছেন। ওকে, আমি একটা গুড নিউজ দিয়ে দিই। আজকে বলেছিলাম যে সবাই বলছিলেন যে আজকে বিশেষ কিছু ঘটছে কারণ আজকে 13 এবং 13 তারিখে কি বিশেষ কিছু ঘটবে। হ্যাঁ, 13 তারিখে ভৌতিস্ট আছেন আমাদের সঙ্গে এবং সুমন ভাই এসছেন, সাকিব ভাই এসছেন এবং জিবরান ভাই এসছেন। ৩ জনই আসছেন। ওকে। সো আচ্ছা মাইক্রোফোনটা বোধহয় ওইদিকে একটু হ্যালো এভরিবডি। ওকে। আর আমার মনে হয় যে এই মাইক্রোফোনটা কি ঠিক আছে? ওকে। সো আমাদের কাছে সুমন ভাই একটু কিছু বলতেন যদি? না এটা না ওটা মনে হয় ঠিক না। এই হ্যান্ড মাইকটা মনে হয় দিতে হবে। এই যে এখন শব্দহীন। ওকে। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ভৌতিক ব্যাপার স্যাপার একটা কথা বললাম যে শুনতে অনেক কথা বুঝছি কেউ শুনি সবে তো পুরো ৬টা গল্প বললাম একদম
ভীষণ মাইন আমরা তাই নিয়ে চলে গেতে হয় এনিওয়েজ হ্যালো এভরিওয়ান আমি সুমন ক্রিপ্টিক পেট ব্যান্ডের ফার্স্ট অফ অল একটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে আমার অনেক জ্বর সো আমি আজকে কথা খুব একটা বলতে পারবো না আজকে সাকিব আর জিবরান কথা বলবে আর আমি শুনবো আর আরেকটা জিনিস রাসেল একটু আগে আমাদের বিরিয়ানি খাইছে সো থ্যাংকস রাসেল ফর দ্য বিরিয়ানি মোস্ট জ্বর থেকে খুব মানে টেস্টটা খুব ভালো মতো পাইনি নেক্সট টাইম জ্বরটা ঠিক হবে তখন আরেকবার তখন ভালো হবে ব্যাপারটা এবং তোমার ভাই একটা জিনিস হয়তো সে শুনছে এখন, আমাকে ইমেল করেছিলেন একজন, এবং একটা আমার নামটা এখন মনে নাই, তিনি বলছিলেন যে মানে আপনার সেই যে ইনভেস্টিগেশন যেটা লাস্ট করবেন সেটার জন্য সে বলছে যে অবশ্যই যাবেন, এবং সে দোয়া করেছে আমাদের আল্লাহ তাআলার কাছে যে কোনো ঝামেলা হলে যেন তার হয়, তারপরে যেন কোনো ঝামেলা হলে তার হয়ে কথা নিয়ে ঠিক না মানে কোনো ঝামেলা হওয়ার দরকার নেই কোথায় ঝামেলা আমরা চাই না আমরা চাই সুন্দর মতো ইনভেস্টিগেশনটা শেষ করে ব্যাক করতে বিকজ নোটিস জমা দেওয়ার টাইম চলে এসেছে আর ওই অনেকেই জিজ্ঞেস করছে একটু আগে আমি ফেসবুকে ওয়ালে দেখলাম একজন বললো যে প্রোমো কোথায় প্রোমো দেখার মানে ইউটিউবে আছে কিনা ইউটিউবে এখনো প্রোমো যায় নাই পরশু দিন যাবে ইনশাল্লাহ প্রোমো আমরা অলরেডি দেশ টিভিতে জমা দিয়েছি 2-3টা প্রোমো রাইট সাকিব না দুইটা আচ্ছা আমরা 2টা প্রোমো দিচ্ছি এই প্রোমোগুলো আগের মতো আমাদের বড় কিছু না এটা জাস্ট ছোট কিছু ওই আমাদের যে ফিকশন পার্টগুলো আছে নাকি কিছু কাট পিস একসাথে করে একটা কম্পাইলেশন 30 সেকেন্ডসের সামনে লাইক দ্যাট সো ওগুলো ডিস্ট্রিবিউতে আসবে শীঘ্রই আর ইউটিউবে পরশু রাত থেকে আপনারা দেখতে পারবেন ফুলি বাহ চমৎকার। জীবন ভাই তো আছে, আর সাকিব ভাই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মোটামুটি এখন কি কোনো ডেট হয়েছে? আমি আজকেও পেয়েছি অনেক আমাদের ওই প্রবলেম হচ্ছে কি ওই একটা হচ্ছে যে অবশ্যই নবাবের নাতি একটা মহিলা বাট রিয়েলিস্টিক প্রবলেম হচ্ছে এটা একটা হচ্ছে যে ইনভেস্টিগেশন যেটা শেষ করার কথা ওটা আমরা বিভিন্ন কারণে করতে পারছি না স্যার। আর আরেকটা হচ্ছে যে ফিকশন আমাদের আরেকটা বিশাল শ্যুট করা বাকি আছে। ওকে সো ওইটা হয়ে গেল, অন্যগুলো আমাদের যেমন এডিটেড হয়ে গেছে সোগুলো মিউজিক যে কাজ হচ্ছে লুকিং ভেরি গুড মশালা স্যার। অ্যারাউন্ড 1-1.5 মাস লাগবে অ্যাটলিস্ট। তার মধ্যে হয়ে যাবে আমাদের না হলে তো জানবে না হলেও জানবে হ্যাঁ সেটাই। আমাদেরকে ভূত পাগল লিখেছেন সুমন ভাই গেট ওয়েল সুন, এবং আমাদেরকে আরও একজন লিখেছেন, তার নাম হচ্ছে আচ্ছা কি যেন ফাজিল পেতনি লিখেছেন সুমন ভাই গেট ওয়েল সুন। একটা ফাজিল পেছন কীভাবে আমাকে বুঝছো গেপে ফাজলাম করছো না তোকে ফাজলাম করছো না সো তাকিব ভাই একটা কিন্তু ঘটনা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আগের ওই ঘটনাটা বলি ওই যে একবার সিঁড়ি দিয়ে উঠতেছিল ওই একবার এরকম এক জায়গায় যাওয়ার কথা রাতে 8তলায় উঠতে হবে গেটেছে যে এলিভেটর নাই লিফট নাই কাটিয়ার পরা অন্য জায়গার মধ্যে আমরা সিঁড়িতে উঠতে তার উপরে গেলাম যার পর সিঁড়ি আজকে উপরে উঠার পরে তারপর দেখলাম যে রাসেল দাঁড়িয়ে আছে বললো কি বিরিয়ানি খেলাম এটি আর কি ভৌতিক ব্যাপার স্যাপার না অ্যাকচুয়ালি ব্যাপারটা নর্মাল বাট একটা গল্প যেহেতু ঘটনা যেহেতু শুনতে ঘটনা মানে এই সময় জ্বরের পেছনে কোনো কাহিনী নেই আজকে যে জ্বরের পেছনে হ্যাঁ অনেক মানে কি বলবো অনেক দুঃখজনক একটা কাহিনী আজকে হার্ট ব্রোকেন কাহিনী আর কি ওকে তো মাসটা বলা যাবে না মন টন খারাপ জ্বর আসছে সব টিপে ইনশাল্লাহ সাকিব দোয়া করে সবাইকে রাসেল বলো যে আমার জন্য একটু দোয়া সবাই আমরা বলবো সেটাই যে সুমন ভাই যেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। কারণ সুমন ভাই অসুস্থ হলে বুঝতেই পারছেন যে আরও পিছিয়ে যাবে সেই পক্ষম ইয়েটা দেখার যে চান্সটা সেটা। সাকিব ভাই গল্প ঘটনা আমরা যাব এক বেশি একটা আছে সাকিব ওই যে একটা ভূমিকা নাকি গল্প আমরা অ্যাকচুয়ালি আমরা তো খুব বেশি জায়গায় যাইনি 55+ টাইপের জায়গায় হয়েছে বোধ এখন পর্যন্ত 55 অনেক হ্যাঁ বাট এই আমার কথা হচ্ছে 55+ জায়গায় যদি ভূত থাকতো তাহলে তো আমাদের ভূতের শোগুলো সবাই হাসাহাসি করতো সবাই ভূত আছে সো এখন ব্যাপারটা হচ্ছে আমরা স্পেসিফিক কিছু জায়গায় গিয়ে আমরা কিছু জিনিসপত্র এক্সপিরিয়েন্স করছি যেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারিনি নট নেসেসারি এটা ভূত জিন বা যায় জীবন কিছু যাই না সো এখন আমরা তো যেসব এক্সপিরিয়েন্স হচ্ছে ওগুলো বলতেছে অনেক দিন ধরে হ্যাঁ এখন আমাদের কিছু বলতে তো বানায় বলতে হবে এটা একটা অবস্থা গেছে এই তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে সামনে কেউ একজন হ্যাঁ এবিস কাওয়ারে একটা পার ওই ল্যান্ডমার্ক বিল্ডিং আর আরেকটা দাঁড়ায় আছে বললো যে বার্গার মানে আমি যুগের সাথে তাল মিলে আর কি মাছটা না হয়তো উপর থেকে বললো ওয়েলকাম টু রেডিও ফুডকে
মানে অ্যাকচুয়ালি ওরকম ঘটনা টটনা আর কী সব ঘটনা আমি এর আগে বলছি কি বলি না আমাদের মনে অনেক সময় একই জিনিস রিপিট হয়ে যায়। যেগুলো সব রেকর্ডেড আছে শুনবে, তো আমরা রিপিট করলে ওরা বলবে যে তোমরা রিপিট করছো। সেটাই SMS চলে আসে মনে যেহেতু রেকর্ডেড নাই সেটা আমরা যদি বলি ওটা আমাদের তো দোষ নাই, নিজের অজান্তে ফাঁকি মারার জন্য তো বলছি না, একদমই না, একদমই না। আসলে এবার তুমি একটা ভূতের গল্প বলো। আচ্ছা, আমার কাছে আচ্ছা একটা ঘটনা আছে, আমি পড়ে ফেলি। আমার কাছে যে ঘটনাটা আছে সেটা লিখেছেন যে আমার নাম মাসনুন, আমি খিলগাঁওয়ে থাকি এবং তিনি বলছেন প্যারানরমাল বিষয়গুলো আমি আগে কখনো বিশ্বাস করতাম না, কারণ নিজের চোখে কিছু না দেখে বিশ্বাস করা যায় না। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা 2007 সালের। আমার তখন মাত্র এইচএসসি এক্সাম শেষ হয়েছে। কোনো কাজ না থাকার কারণে সারাদিনই বাইরে ঘুরে বেড়াতাম। আমার ফ্রেন্ডরা প্রতিদিন বিকালে ধানমন্ডি আর্টে আড্ডা দিতাম। আমার শরীর বেশি মোটা হয়ে যাওয়ার কারণে আমি বেশি হাঁটাহাঁটি করতাম। ওকে। এবং তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা বলছেন যে আমরা ফ্রেন্ডরা প্রতিদিন তারপরে বলছেন যে প্রতিদিন খিলগাঁও থেকে আমি হাতিরপুল হেঁটে যেতাম। একদিন দুপুরে আমি হেঁটে যাচ্ছিলাম গুলবাগ এলাকা দিয়ে। হঠাৎ এক লোক আমার হাত চেপে ধরে। লোকটা দেখতে পাগলের মতো। তার চুলটা অনেকটা হচ্ছে মানে জট লাগানো এবং জামা কাপড় ছেঁড়া এবং ময়লা। লোকটা আমাকে একটা আংটি দিয়ে বলে যে এটা তোর কাছে রাখবি, তোর কাজে লাগবে। আমি আমি যেটা করলাম সেটা হচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম এবং ওনার দেয়া সেই আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। বিকেলে আড্ডা দিয়ে বাসায় ফিরছি। ওই ঘটনা আমার মাথাতেও নেই। রাতে ঘুমানোর সময় আমি ওই লোকটাকে তবুও স্বপ্নে দেখলাম এবং লোকটা খুব ভয়াবহ কিছু কথা বলল আমাকে। আমি সেগুলো বলতে চাচ্ছি না। আমি এরকম প্রায় 4-5 দিন আমি সেম স্বপ্ন দেখলাম এবং দেখা শুরু করলাম। আমি তখনও কাউকে বিষয়টা বলিনি। এরপর নতুন প্রবলেম শুরু হলো। ঘুমানোর সময় কি জানি আমার গলা চেপে ধরে। এইরকম সমস্যা আমার আগে কখনো হয়নি এবং ছিল না। আমার পাশে আমার ভাই ঘুমাতো। আমার ভাইকে টাচ করলে আবার আমি ঠিক হয়ে যেতাম। আমি ধরে নিয়েছিলাম যে বোবা ধরেছে মনে হয়। এইরকম করে চলল কয়েকদিন। এরপর আবার নতুন সমস্যা হতে শুরু করলো। আমি লোকটাকে আমার বাসায় দেখা শুরু করলাম। বাসার সিঁড়িতে, ঘরের সোফায়, আমার রুমে, বাসার ছাদে প্রায় দেখতাম। আমি আমি কয়েকবার চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বাসার সবাইকে ঘটনাটা বললাম, কেউ বিশ্বাস করলো না। আমি জ্বরে ভুগতে লাগলাম। লোকটা শুধু আমার দিকে তাকিয়ে থাকতো, কিছু বলতো না। এরপর আমাকে নিয়ে আমার বাবা এক হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে কিছু রুলস বলে দিলেন। ওইগুলো নিয়ম মতো আমি মেইনটেইন করলাম এবং তারপরে আস্তে, আস্তে ব্যাপারটা শেষ হয়ে গেল এবং প্রায়ই বাসায় রাত ২টা-৩টার দিকে আমি এখন পেরেক মারার শব্দ শুনতে পাই এবং দরজায় টোকা মারার শব্দ আমি শুনি। যদি আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের ভালো লাগে তাহলে শোনাবেন। এই আরকি। তো ঘটনা ছিল এরকম যে একজন অপরিচিত লোক যার সাথে খুব মিসবিহেভ করার পরে সে এখনো ভুগছে আরকি। তার যদি এখন এইসব প্রবলেম চলতে থাকে সে চাইলে আমরা কোনো এক সময় ফ্রি টাইম পাইলে ওর বাসায় গিয়ে দেখার জন্য দেখার জন্য যে কি সমস্যা না। ওকে। ইন্টারেস্টিং। আমার মাথায় এই মুহূর্তে একটা ঘটনা মনে আসছে, ওটা একটু বলি। ছোট একটা ঘটনা, ভৌতিক কিছু না, বাট ইন্টারেস্টিং। আমার আমাদের পরিচিত একজন ফ্রেন্ডকে বলি, ওর একটা খুব খারাপ সময় যাচ্ছিল আর কি। আচ্ছা, মানে হি ওয়াজ ভেরি ডিপ্রেস, ঠিক আছে, খুব বাজে অবস্থা। তা সে একটা সময় এসে সে ইয়ে করে, সে স্টুপির মধ্যে একটা কাজ করে। সে অনেকগুলো ঘুমের ওষুধ খায় আর কি। সে কমিটস সুইসাইড অর সামথিং। এনিওয়েজ, ওর কাছ থেকে পরে শোনা আর কি। মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে ও তখন একটা বাসায় থাকতো। ওর বাসার ২টা রোড পরেই আমাদের আরেকটা ফ্রেন্ড থাকতো। সে কোনো কারণে রাত্রিবেলা তার হঠাৎ করে কিছু একটা মনে হয়েছে যে সামথিং রং। ওকে ফোন দিচ্ছিল, আমাদের ফ্রেন্ডকে, ফোন ধরছিল না। তখন সে ওর বাসায় যায় এবং ওই বাসায় ওই ছেলে একাই থাকতো। আচ্ছা। সো তখন এই ফ্রেন্ড যখন বাসায় যায়, ফ্রেন্ডের কাছে ফরচুনেটলি চাবি ছিল, তারা খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। সো চাবি ছিল, সে চাবিতে দরজা খুলে যখন রুমের মধ্যে যায়, রুমের মধ্যে গিয়ে দেখে যে সে উপর হয়ে শুয়ে আছে এবং তাকে তখন চিৎ করা হয়। করানোর পরে তাকে মানে ওই দেখে যে তার কোনো পালস টালস কিছু নাই। সো সে কিছুক্ষণ ট্রাইটাই করার পর বুঝতে পারছে যে কিছু হচ্ছে না। তখন সে কান্না শুরু করে যে ফ্রেন্ডটা মারা গেছে। এবার বুঝতে পারতে
তখন ও বলে এটা কি করলি বলে সে ওই বুকের মধ্যে জোরে মানে কিল দেয় আর কি, যেটা হারাচ্ছে। সাথে সাথে সে আবার কীভাবে একটা নিঃশ্বাস নেয়, তখন বোঝা যায় এইসব পাচ্ছে। তারপরে যে হসপিটাল বাকি সব কিছু তারপরে হয় আর কি, ছেলেটা বেঁচে যায়। তারপরে আমাদের সাথে যখন তার দেখা হয়েছে, যখন কথা বলছি, তখন আমরা তখন তাজিমকে বলছিলাম যে তোমরা কোনো দেখছো নাকি, ওই যে একটা টানেল দেখে, অনেকে ওয়াইল্ড লাইফ দেখে, টানেল মারা যাওয়ার আগে হলিউড বলে যেগুলো। মানে বিকজ অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড যে সেভ করতে গেছিল, তার কথা হচ্ছে যে আমি 2-3 মিনিট কোনো পাস আমি কিছুই পাইনি, আই থট শি ওয়াজ গ্যাড। হ্যাঁ, সো ও বললো যে অ্যাকচুয়ালি আমার কিছু মনে নেই, বাট যেটা হয়েছিল যে তার বিছানাটার পাশেই মাথার কাছে একটা সোফা ছিল। তার নাকি একসময় মনে হয়েছে যে সোফার মধ্যে একটা লোক বসা, তার ওই সময় কিছু মনে নেই, জাস্ট এই সিনটা মনে আছে আর কি। সোফার মধ্যে একটা লোক বসে, এটা যে সাফারি স্যুট টাইপের একটা জিনিস পড়তো না, খাকি কালারের একজন সময় পড়তো, তো বেশি পড়তো। অফিসে যারা যায় রেগুলার লাইটে 5 টাকা করতো, তারা বেশি তারা খুব বেশি পড়তো। ওরকম একটা মোটা সোটা কালো মতন একটা লোক, মুখে বসন্তের দাগ এবং মোচ আছে, এবং হাতে একটা ঘড়িও আছে। ঘড়িটার কথা বলছে যে ঘড়িটা ডান হাতে পড়া ছিল এবং ঘড়িটা অনেক ঢিলা, সিলভার কালারের। অনেক আগে সিকো 5 নামে একটা ঘড়ি পাওয়া যেত, অনেকে পড়তেন, এটা অনেক আগে কথা। সো ঘড়িটা পরে এবং সে বারবার হাত নাড়ছে এবং ঘড়ির দিকে তাকাচ্ছে, তাকে খালি ওকে বলতেছে যে তাড়াতাড়ি চলেন আপনার টাইম হয়েছে, তাড়াতাড়ি চলেন। এবং ব্যাপারটা নাকি তার কাছে খুবই ক্রিপি লাগছিল, যে মানে এটা ভয়ঙ্কর কোনো সিনই না, বাট তার কাছে খুব ভয় লাগছিল আর কি জিনিসটা দেখার পরে। তারপরে আলটিমেটলি যেটা হয়েছিল যে ওর জ্ঞান টেন ফেরার পর 2 দিন কিন্তু বেশ টাল ছিল। মোস্ট এটা যে ঘুমের গান হচ্ছে না, এটা কি অবস্থা। বাট 2-3 দিন পরে সে যখন মোটামুটি সেন্সেস ছিল, তারপরে তার সাথে আমাদের এইগুলো কথা হয়েছে। বাট একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ওই ছেলেটা যেরকম ছিল, আমরা সারা জীবন তাকে যেরকম দেখছি, অনেক বেশি ইন্ট্রোভার্ট, বেশি কথা বলে না, চুপচাপ। বাট ওই ইনসিডেন্টের পর থেকে তার মধ্যে একটাই ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে, মানে ওর অ্যাটিচিউড, কথাবার্তা। আমি খারাপ করতে বলছি না যে না, জিন ধরছে, এগুলো কিছু না। ওর চিন্তা ভাবনা, ভিউজ, লাইফ নিয়ে অনেক কিছু বেশ ভয়ঙ্কর ধরনের একটা চেঞ্জ আসে, যেটা আমরা খুব অবাক হয়েছিলাম হয়তো এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে। বাট গল্পটা বললাম এই কারণে, বিকজ আমার কাছে খুব হঠাৎ করে মনে পড়লো আজকে আর কি। এবং ওই যে সোফায় বসার যে সোফায়, ওই ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর হওয়ার কথা। যে বিকজ এখন আমরা এটা না শুনতেছি, বাট যে এক্সপিরিয়েন্স করছে, ও হ্যালুসিনেট করুক আর যাই করুক, ও তো নিজের চোখে দেখছি। এখন এরকম একটা সময় তার কাছে ব্যাপারটা নিশ্চয়ই অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কেউ একজন বলছে যে আপনার টাইম হয়েছে, চলেন যাই। যে সময় কিনা সে মারা যাচ্ছে আর কি, অথবা কিছুক্ষণ কেনা তো মরে গেছে, আমরা জানি না। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আসলে মানে এরকম ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, যেরকম সোফায় বা পায়ের কাছে বা চেয়ারে এরকম বসে থাকে, এবং মানে এই জিনিসগুলো খুবই ভয়াবহ লাগার কথা যারা এক্সপিরিয়েন্স করে সেই সময়। কারণ আমার ঘরের মধ্যে আমি জানি যে আমি একা আছি, সেই মুহূর্তে এরকম কাউকে দেখলে আসলে আমার মতো বেশ কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে কিরকম বা বেসিক্যালি এখন ওই যে মানে ডোর ডাই ফেজ অফ ভেস্ট আছি, তো এডিট করতে হবে। সো উইভ মুভড এভরিথিং টু বোথ সেট কোডার্স। মানে এই মুহূর্তে সাকিব আমার আর্ন দ্যাট কোর্সিডার ইজ কামিং অ্যান্ড গোয়িং। সো আবার পুরো মিউজিক সেট আপ নিয়ে হয়ে চলে গেছে, রিস্টারের রিং কানাল আছে, নেক্সট 2 মাসের জন্য আমার ওটা একশো কিলো এখানে আসছি। সো সামথিং হ্যাপেন রিসেন্টলি, যেটা খুবই কমন, অনেকেই হয়, তোমার কাছে আমি অনেক শুনছি, আমার লাইফে জীবনে হয়নি, বাট নেভার। আর আমি কখনো না ঘুমাতে যাওয়ার সময় ভয় পেয়ে ঘুমাতে যাই না। আমি যত হরর মুভি দেখি হোয়াট এভার, বিকজ আমি ঘুমাতে যাওয়ার আগে আমার একটা 1 hour ডাউন টাইম থাকে। আচ্ছা, আমি যাই করতে থাকি, ইফ আই এম ওয়াচিং মুভি, ইফ আই এম টকিং টু মাই গার্লফ্রেন্ড হোয়াট এভার, আমি ফোন রাখার পরে বা মুভি দেখার পরে 1 ঘন্টা একটা মেন্টাল গিয়ার চেঞ্জিং ব্যাপার আছে। আমি একটু বই পড়ি, শুয়ে ওয়াইন্ড ডাউন করে ঘুমাই। সো বাই দ্য টাইম আই গো টু স্লিপ, আর মাথা আসলে ঘুম ছাড়া কিছু থাকে না। সো রিসেন্টলি এরকম সৌম্যের বাসায় ঘুমাতে কিছু থাকে, এদের আমার ঘুমটা ভাঙছে খুব, মানে আমার রেয়ারলি হয় ঘুম ভাঙে। আমি খাটের একদম এই পাশে ঘুমাই, মানে এক সাইডে ঘুমাই আর কি। সো যে সাইডে ঘুমাচ্ছি আই ওয়াজ সর্ট অফ ফেসিং দ্যাট সাইড, যে সাইডে ঘুমাচ্ছি আর কি, বাট নট ফুলি। আর আই ডোন্ট রিমেম্বার ওয়েদার আমি স্বপ্নটা দেখে ঘুম ভেঙেছে নাকি ঘুম ভেঙেছে বিকজ অফ ইট। মানে অ্যাজ ই ঘুম ভেঙে কিছু দেখছি, নাকি আই ডিড সামথিং অ্যান্ড আই woke up. এটা আমার লাইফে হয়ই নেই। মানে যখন হয় তখন এত এত আনরিয়েলিস্টিক স্বপ্ন দেখি, আই নো দ্যাট আই ড্রিম সামথিং আই woken up. কিছুই দেখিনি, খুবই সিম্পল। মানে মনে হলো যে আমি মাথাটা ধর ডান দিক থেকে বাম দিক ঘোরালাম, ঘুরে চোখটা খুললাম, অ্যান্ড
আই ওয়াজ টেলিং দিস টু সুমন ভাই আজকেই যে আপনার বাসায় তো আমার জিনিসপত্র দেখা শুরু হচ্ছে, আই নেভার সি দিস। তা আমি বলছিলাম যে মুখটা ঘোরালাম, ধর্ষণ করলে কি গেছো একটা কালো লোক। ও আচ্ছা, মানে আপনি কিছু বলেন নাই তাই? আমি বলছি যে এরকম আপনার বাসনটা উল্টা যে শুনেছে আমারগুলো হয়নি, বাট আমি আপনার ভাইবেন আমি ভয় পাই না, কারণ আমি ভয় পাই না এসব। তা বলছি যে আমি মুখটা ঘুরেছে সবাই কি গেছো একটা কালো লোক দেখছো, মানে একদম শ্যাডো টাইপের। বলছে হ্যাঁ। আমি এই করতে পারে আই ডোন্ট নো, মানে চোখ কম করছে আমি জানি না, আমি জাস্ট গার্ডে বাঁধিয়ে নিচ্ছি অ্যান্ড আই স ঘর তো অন্ধকার, বাট ওই যে মুনলাইট হালকা জানলা দিয়ে পুরো হরর মুভি টাইপের সামথিং ভেরি ডার্ক, একটা ম্যান শেপ শ্যাডো টাইপের। আমি এখন এই অ্যাঙ্গেল থেকে পুরো শ্যাডো, মানে আমার তো পুরো বডি দেখার কথাও না, সো ওইখানে আমার মনে হচ্ছে কি ড্রিম ছিল নাকি। অ্যাট দ্য সেম টাইম মানে আই ডোন্ট নো ওয়েন আই ওক আপ, বুঝছো, এটা আমার কাছে খুব মজা লাগে। বাট এটা যাওয়ার পরে আমার ভয় লাগছে, গেল তো, এন্ড দেন আই ফেল স্কেয়ার্ড। তারপরে কিছুক্ষণ ধরে ফালতু না মানে ব্যাপারটা অতটা ফালতু না, কিন্তু মানে আরে সুমন ভাই আবার বললেন যে মানে এখানে একটা প্রশ্ন আসলে আসে যে মানে কেন, মানে কিভাবে বললেন যে যে কালো লোক বা এই ব্যাপার? অ্যাকচুয়ালি এই বছর তো মুভিং করছি কত নভেম্বর এন্ডে, উত্তরায় ডিসেম্বরের ফার্স্ট অ্যাকচুয়ালি। সো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এই বছর কোনো ইনসিডেন্ট আমাদের নাই, বাট এর আগে আমি যে বছর ছিলাম শেষের দিকে অনেক 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 ধরনের ইনসিডেন্ট হচ্ছিল ভাই। সো এই টাইপের জিনিসপত্র খুব কমন ছিল। সো আমি ওকে জিজ্ঞেস করছি এই কারণে, কজ right now I'm going through a very bad time, এবং according to someone কেউ একজন আমার একবার বুঝতে যে আমার এই খারাপ টাইমগুলো যে আসে সেটার সাথে এই সুপার ন্যাচারাল জিনিসপত্রের একটা কানেকশন থাকে, মানে ডিস্টার্ব করে আর কি। সো এই কারণে মানে আমাদের খারাপ টাইম যায় আর কি। সো যেহেতু এই মুহূর্তে আমি একটা খারাপ টাইম দিয়ে যাচ্ছি, সো এই কারণে আমি সাকিবকে জিজ্ঞেস করলাম তুমি এই টাইপের কিছু দেখছো না, এই টাইপের জিনিসপত্র এক্সপিরিয়েন্স আমরা এর আগে করছি যখন আমার থার্ড টাইম আর কি। সো ওই জিনিস জিজ্ঞেস করলাম এবং সেগুলো কেমন ওই ফাইন। আজকে বাসায় আমরা অ্যাকচুয়ালি এই কথাটা একটু আগে রিভিল করছি, আমার রিভিল হয়েছে আমরা যখন পাশের রুমে ছিলাম। আচ্ছা, সো তখন বললাম যে ঠিক আছে বাসায় যাই, বাসায় দেখি অ্যাকচুয়ালি কথাটা কিছু বোঝা যায়। এবারে কি আমরা আপনারা সবাই আজকে এখান থেকে ওই বাসায় যাচ্ছেন এবং হেডকোয়ার্টারে যাচ্ছেন? হ্যাঁ, এবং হেডকোয়ার্টারে গিয়ে এই ব্যাপারটার একটা সমাধান হয়েছে না? যে আমাদের ডিফারেন্টভাবে এফেক্ট করে ডিফারেন্ট তিনজনকে আমাদেরকে। যেমন ফিজিক্যাল হার্ম আমার সবচেয়ে বেশি হয় ইয়েতে। যেমন আই নো আম অন দ্য রাইট প্যাথ, কারণ আমি কয়েকদিন কতগুলো ডিসিশন নিয়েছি যে নট গোন দ্যাট এনিথিং এফেক্ট মি। আমি ওয়ার্ক কাজ করবো, আমার রেজাল্ট পেতে হবে এটু। সাথে সাথে আমার একবার বলেছিলাম আমার লেফট আর এক্সপ্লোডেড, সেই এলাকা আমার পার্টনার যাকে হট সসের সাথে আমার পার্সিনস, আমরা সারাত কাজ করে ওখানে আমি আসছি, আমি নিকেতনে থাকি, ফেরত যাচ্ছি, তা মাই কার লেফট টায়ার এক্সপ্লোডস। এত মানে বিরাট একটা হোল, আমি ড্রিফট করে আবার লেফটে চলে গেলাম। আর রাত্রে তো রাস্তাঘাটে থেকে আই ড্রাইভ এট কত 60 to 80 কিলোমিটার, একই জিনিস। মানে ঝামেলা। আই নো, মানে আমরা জানি যে when this start to happen. ওকে। আর হচ্ছে আমাকে রিফাত এসএমএস করেছেন। রিফাত এসএমএস করে বলেছেন যে শুনুন ভাই, এলিফ্যান্ট রোডে কি কোনো হন্টেড হোটেল বা এরকম কিছু আছে? এলিফ্যান্ট রোড এটা হচ্ছে গিয়ে হন্টেড হোটেল টাইপ। এক সময় গোল্ডেন গেট একটা হোটেল ছিল, এটা হচ্ছে ইয়ের দিকে ল্যাবরেটরির ওই টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা কলেজের অপোজিট ওইখানে ছিল। তারপর ওটা বোধহয় একটা আলরাজি মেডিকেল হসপিটাল বা কিছু একটা হয় এই টাইপের, তারপর এই জিনিস হয়। ওই হোটেলটা ওয়াজ ডেফিনেটলি হন্টেড, এবং ওইটা নিয়ে আমরা একটা এপিসোড অনেক গল্প করেছিলাম। ওখানে আমরা অনেক গিয়েছিলাম, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং ওকে রাত্রেবেলা মানুষজন, মানে ওখানকার গার্ডরা একটা উইয়ার্ড জিনিস দেখতো, যে মাঝে মধ্যে দেখছে যে অ্যাকর্ডিং টু তারা নাকি দেখছে যে বাইরে থেকে ওই যে দেয়াল বেয়ে কিছু একটা কালো রঙের একটা মানুষকে বেটে কিছু উঠতেছে, যার কোনো মাথা নেই এবং পিঠের পিছনে দুটো চোখ বড়। এটা নাকি অনেক সময় দেখছে, জিনিসটা বেশ ট্রিকি। এবং ওই গোল্ডেন গেট যেমন হোটেলটা ছিল, ওই হোটেলের দোতলাটা বেশ বাজে ছিল হন্টেড, মানে একতলা তিনতলা ঠিক ছিল, দোতলায় অনেক কাহিনী আছে। ওই আমি একবার বলেছিলাম যে ওখানে আমার এক ফ্রেন্ডরা থাকতো, ওই গোল্ডেনের মালিক যারা ছিল ওদের ওই ডিরেক্টর ছিল কয়েকজন, অনেক ভাই কোনার দুজনের ফ্যামিলি থাকতো। তো ওরা বলতে এরকমও হয়েছে যে আমাদের ফ্রেন্ডের মা আন্টি যে উনি একতলা থেকে তিনতলায় যাবে, দোতলা সিঁড়ি উঠতে গিয়ে দোতলায় গিয়ে ওঠার সময় দেখে যে দোতলার সিঁড়ির প্রত্যেকটা স্টেপে একটা করে কালো বেড়াল তাকিয়ে আছে তার দিকে, মানে যে সঙ্গে অনেক স্পুটি। এটা খুব ভয়ের একটা জিনিস, একটা বিড়াল দুটো বিড়াল দাঁড়া থাকতে পারে, থাকতে পারে, এরা থাকতে পারে। সো এই ধরনের অনেক জিনিসপত্র। এবং ওইখানে আমরা গিয়েছি, ওই মাঝে মধ্যে আবার এরকমও হতো যে একতলা থেকে তিনতলা যাওয়ার সময় সিঁড়িতে দোতলায় টার্ন নেওয়ার সময় আবার
কখনো বেশ দুর্গন্ধ পাওয়া যেত, কখনো আবার খুব সুগন্ধি টাইপের একটা আতর টাইপের গন্ধ পাওয়া যেত। সো এবং রুমের ভিতরে আওয়াজ হতো অ্যাজ ইফ একবার আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে বসে রাতে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে তারা শুনি যে ওই কেউ তুড়ি বাজাচ্ছে, মানে এভাবে কেউ তুড়ি বাজাচ্ছে এবং এটা হচ্ছে কানের পাশে, তা মানে কেউ তো নাই, সে আমরা এখন এই রেডিও ফুর্তিতে গিয়ে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে যদি আমাদের মনে হয় যে কানের পাশে তুড়ি বাজাচ্ছে, ব্যাপারটা জি হবে আমরা তাকে হচ্ছে কীভাবে। সো এই টাইপের জিনিসপত্র। আরেকবার খুব লম্বা একটা প্যাসেজ ছিল, বিশাল লম্বা। একবার এক কাজের ছেলে এরকম দোতলায় গিয়েছিল, দোতলায় যে একটা রুম ছিল ওইখানে ওই যে সাইদ ভাই, তারপরে আরো বেশ তখনকার আমলের রস্টারিং থাকে, ওয়ারিং গিটারিস্ট, তখন একটা রুম ছিল ওখানে আড্ডা দিতে সবাই। সো কোনো এক সময় কাজের একটা ছেলে, না কাজের ছেলে না, ওই জুয়েল গেছিল, ওই যে গিটারিস্ট মায়াজার উপরে গেছিল, ওরাও ওইখানে থাকতো। তো যাওয়ার পরে প্যাসেজের অনেকখানি যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হয়েছে কি প্যাসেজের লাস্ট মাথায় কেউ একজন আসতেছে দৌড়ে, বেশ জোরে দৌড়ে আসা শুরু করছে, কিন্তু ওখানে কেউ নাই, কারো থাকার কথা না আর কি। তখন সে উল্টা করে দৌড় দেওয়ার ভয়ে ব্যাকজন করতে লহর বসছে, কোনো একটা জিনিস জোরে দৌড়ে আসতেছে, সে বাইরে আবার তিনতলা চলে গেছে। এই ধরনের অনেক কিছু হয়েছে এবং তারপরে আলটিমেটলি একবার একজন লোক এসে ওই বাসার থেকে কোনো ওই দোতলায় কোনো একটা ফ্লোরের ওই যে কোমরের উপর যে জায়গাটার মধ্যে ওই পানিটা স্টোর করা থাকে, হাউজিংটা ফ্লাশ ট্যাঙ্ক, যেটা ফ্লাশ ট্যাঙ্কের ভেতর থেকে ওই ফ্লাশ ট্যাঙ্ক আগেরগুলো তো অন্যরকম ছিল, উপরে থাকতো যে চেন রোটা গাইতে হতো, উপরের ওটা ভেঙে ওটার ভিতর থেকে অনেকগুলো তাবিজ এবং আরো জিনিসপত্র বের করছিল। সো দ্যাট প্লেস ওয়াজ রিয়েলি ব্যাড ওই সময়। এবং আমরা একবার গেছি দুপুরবেলা ফাইজামি করে, স্কুলে থাকতে অনেক আগের কথা, এবং আমরা সব রুমগুলো দেখতেছিলাম, এই রুমে বলতেছে না নাই, এই রুমে বলতে না, দরজা খুলে আর লাগে এই গেটস করতে। একটা সময় একটা রুমে আমাদের ফ্রেন্ড ছিল, সে দরজাটা খুলতে চাচ্ছিল, আমি বললাম যে এই বলতেছে দরজাটা খুলতে গিয়ে বলতেছে যে এটা লক, এটা তো লক, এটা খুলতে পারতেছে না। বললাম যে না এটা লক না, একটু আগে আমি এই দরজাটা দেখছি, এই দরজাটা খোলা দেখে আসছি, কিছু নাই। তখন বললাম যে না শুনুন তুমি এটা দেখো না, এটা লক। আমার এটা হই কিলো গেল বলে আমরা ধাক্কা থেকে শুরু করছি এবং বুঝলাম যে জিনিসটা লক। সো বাইরে থেকে লক করে দিচ্ছে ওই জিনিসটা। ওকে, ইট ওয়াজ প্রিটি মাচ ইন্টারেস্টিং। আর এগুলো তো আমরা ছোটোখাটো জিনিসপত্র, আরও অনেক কাহিনী ছিল, আমার সব মনেও নেই। ওটার আরেকটা কাহিনী হচ্ছে কি, ওইখানে ওই হোটেলে 3টা সুইসাইড হয়েছে। তিনটা সুইসাইড একই হোটেলে 3টা সুইসাইড। 2টা বোধ মোস্ট প্রবলি হয়েছিল গলায় দড়ি দিয়ে, আরেকটা হয়েছিল ছাদের মধ্যে এক ছেলে গায়ের মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় মারা গেছে। 3টা সুইসাইড হয়েছিল ওই জায়গাটায়। বেশ মানে আজ এরকম অবস্থা ছিল, শেষের দিয়ে মানুষজন কেউ সিঙ্গেল, কেউ হঠাৎ করে যদি আসে রুম ছেড়ে, তখন তারা অনেক জিনিস টিস করে দিত যে কে আপনি কোথেকে আসছেন, কেন ওই ব্যাচে এখন তখন এই ধরনের প্রবলেম ছিল। ইনফ্যাক্ট এই হোটেলটা হওয়ার আগে যখন ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, ফাউন্ডেশনের জন্য মাটি ভর্তি করে ওখানে একটা পুকুর টাইপের ছিল, ওখানে আমাদের 2টা ফ্রেন্ড, মানে ওই যে সবাই কাজিন ছিল আর কি, ভাবি ছিল, ওরা দেখছিল যে মাটির মানে পুকুরের মতো একটা জায়গা ছিল, ওটার নিচ থেকে হঠাৎ করে কলসি টাইপের একটা কিছু বেশ গ্লো করতেছিল, ওটা উল্ছাবার নিচে চলে গেছে, এই টাইপের একটা জিনিস তারা দেখছিল। সেটা নিয়ে কথা বলছিল, তখন কেউ পাত্তা দেয় নাই, বাট ডেফিনেটলি আমার মনে হয় ওখানে একটা কিছু ছিল, সামথিং। সো আমার মনে হয় যে অনেকেই জানে এই ব্যাপারটা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে জেনি আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করছেন রিজভি, SMS করেছেন আসলাম, ফটোগ্রাফার, আচ্ছা মানে ফটোগ্রাফারের মতো আর কি, ফটোগ্রাফার ওকে, বিরিয়ানি ভূত SMS করেছেন, ফ্রিক শো সুমন ভাই, এবং তিনি বলছেন মগবাজার কি কোনো হন্টেড প্লেস আছে কিনা, প্লিজ আমার SMS-টা রিপ্লাই দিবেন, জিজ্ঞেস করেছেন এটা। এবং আসলে কি মহাবাজারের হন্টেড প্লেস আগে যাই না, বাট ওখানে একটা ইন্টারেস্টিং বিল্ডিং আছে যেখানে আমি ওখানে প্ল্যান করছি যাওয়ার, বাট লং বিফোর থেকে আর কি, বিফোর হতেছে মনে না। বিল্ডিং লুকস ব্লাডি উইয়ার্ড। ইটস আমি বলি ওই বাংলা মোটর থেকে মহাবাজার যাওয়ার কথা, হাতে বান দিয়ে, এটা অনেক আগে, মানে আমি লাস্ট বিল্ডিংটা দেখেছিলাম বোধ হয় মিড 90s বা লেট 90s-এ। ওকে, ওখানে হচ্ছে কিনা জানি না, ভেরি উইয়ার্ড একটা বিল্ডিং। ইটস ইমাজিন মানে একটা স্কোয়ার বিল্ডিং এর যদি মাছ মানে এক সাইড থেকে, আমি এটাকে কিভাবে ডিসক্রাইব করবো বুঝতেছিলাম, মানে 4 করে একা ধরলাম একদম একটা স্কোয়ার বিল্ডিং, এক সাইড থেকে ধরো মাঝামাঝি থেকে একটা ছোট্ট রেক্টেঙ্গেল বের করে ফেলে বিল্ডিংটা। ওকে, সো ইটস লাইক এ ইউ শেপ বিল্ডিং টাইপ, মানে স্কোয়ারিশ ইউ শেপ। আচ্ছা আচ্ছা, মানে মাঝখানটা খালি, বুঝতে পারি 2টা উইং আছে, মাঝখানে খালি, আর পিছন দিকটা জয়েন করা আছে একদম। এবং এই বিল্ডিংটা আমি যখনই ক্রস করেছি, মানে আমি তখন রিক্সা দিয়ে চলাফেরা করতাম, গাড়ি চলে স্টুডেন্ট মানুষ ছিলাম, যখনই ক্রস করেছি এবং আমার সাথে কোনো ফ্রেন্ডও থাকতো বা আমি একাই থাকতাম, ধরো একদম মানে ফাটায় রোদ আছে, ধরো মানে একদম গ্রীষ্মকাল গাড়ি,
কি ওই বিল্ডিং দেখে মনে হতো বিল্ডিং এর ভিতরে কোনো রোড ঢোকে না। আচ্ছা ভিজুয়ালি আমি জানি না আশেপাশের বিল্ডিং এর জন্য হয়তো সামনের দিক পুরো খালি ছিল, ইট ওয়াজ রাইট অন দ্য মেন রোড। ওখানে দেখে মনে হতো যে সবসময় ছায়া আছে। ইটস অলওয়েজ ছায়াতে, আর এটা অনেক পুরোনো বাসার মধ্যে দেখতে, মানে এটা অ্যাটলিস্ট 1960 আগে আর কি, মানে ইট ক্যান বি মোর লেস, মানে আর্কিটেকচারটা অনেক পুরোনো, বুঝলো? মানে এইসব বিল্ডিং কলকাতা অনেক দেখা যায়, মানে দেখেই বুঝবে আর কি ওই বিল। আই ডোন্ট নো দ্যাট হি দেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো অবশ্যই না। আর যদি থাকে তাহলে whoever send the SMS we will check it out। ওই বিল্ডিংটা দেখে কেন জানি মনে হতো যে এখানে সামথিং weird is happening। যখন আপনি বললেন আমার তখনই মনে হচ্ছে যে মানে কালকে যে যে দেখা যেতে পারে খুব ভালো হতো জিনিসটা সত্যি সিরিয়াসলি। আচ্ছা আমাদেরকে এসে এসএমএস করছেন খিলক্ষেতে কোনো আচ্ছা এখন শুরু হয়ে গেছে আর কি খিলক্ষেতে কিছু আজকে না আমরা কোন বাংলাদেশে ভূতই আছে, মানুষ নেই। আমরা অ্যাকচুয়ালি মানে এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যদি ঢাকা শহরের মধ্যে কোথাও যাইও, ঢাকা শহরের মধ্যে বা বাইরে, আমরা কিন্তু অ্যাকচুয়াল প্লেসটা কোথায় বা অ্যাকচুয়াল এটা আমরা বলা কখনোই বলি না। আমরা যত বা ইনফরমেশন দিয়েছি এই জিনিসগুলো আমরা চেঞ্জ করছি, আমরা এখানে চাওয়া মারছি, আমরা অ্যাকচুয়াল জায়গাটা বলি না। সো যদি থাকেও আমরা তো বলতে পারবো সেটা পারছি না। হ্যাঁ, একবার আমি জাস্ট বলছিলাম যে ধানমন্ডি 27 নম্বর একটা বাসা আছে, ওটা নিয়ে ভয়াবহ কাণ্ড, এটা নিয়ে অনেক কাণ্ড হচ্ছে ভাই। এরপরে আমার কাছে ফোন করে আসছে, ভাই আপনি কি বলছেন না বলছেন, এখন সবাই চেক করে না। এরপর থেকে আমি কানে ধরছি যে না, মানে আমার মানে কি মানে আমি তারপর থেকে অসংখ্য ইমেল নিতে হচ্ছে এরকম যে ভাই আজকে গেছিলাম, এর মধ্যে অনেকে আছে না ওখানে আসলে কিছু নাই, আর অনেকগুলো এসএমএস যে ভাইয়া এসএমএস বলছে ইমেল, অনেকগুলো ইমেল এরকম যে ভাইয়া ওখানে তো আসলেই আছে এই ব্যাপারটা। তারপরে আমি নিজে যখন আমি গেছিলাম যাওয়ার পরে দেখছি যে ওই বাসা বা ওই রাস্তার আশেপাশে কয়েকটা জায়গায় বেশ কিছু রেস্টুরেন্ট এগুলো আছে, মানুষজন বিরক্ত আর কি, মানে এগুলো প্রশ্ন তারা অনেক শুনেছে এর আগে, মানে এরকম একটা অবস্থা। কিন্তু এই তাবিজ ব্যাপারটা, এই যে শোনা হচ্ছিল যে কি গোল্ডেন গেট হোটেলে তাবিজ টুজ করা গেছে, ইটস স্ক্যারি বিকজ কয়েকদিন আগে আমার অফিসে তাবিজ পাওয়া গেছে। আচ্ছা অ্যান্ড আমার সাথে কিছু না, এটা বেসিক্যালি ওয়ান অফ মাই বসেস, আর বলবো না কে। তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সে ও চেয়ার চেঞ্জ করবে, নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে আমার ফ্রেন্ড নেভিল আছে, তখন সে এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ার চেঞ্জ করতে হবে। তো সে গিয়ে আমার ওয়ান অফ মাই বস থেকে বলছে যে আমার চেয়ারটা চেঞ্জ মাই চেয়ার। হ্যাঁ, একটা এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ার লাগবে, আমারটা এখন একটা এক্সিকিউটিভ চেয়ার আছে, আমার একটা মোর বসি চেয়ার বা এগুলো মানে বেশি মানে একটা ব্যাটের চেয়ার, তো আরও চেয়ার চেয়েছে। সো যে বসকে বলছে, তো ওই বস বলছে দেখো কেন, ভালোই তো, আমার বাসায় কিছু চেয়ার টেয়ার আছে, আমি ওগুলো নিয়ে আসছি, তো তোমাকে ওখান থেকে তোমরা চুজ করো। তবে বাসা থেকে কিছু চেয়ারটা আনা আছে, তো ওগুলো আমার ফ্রেন্ডের পছন্দ হয়নি। ও যে না, এটা দরকার নেই, ঠিক আছে আমি যেটা সেটা দিয়ে বসছি। তারপরে আমার বস বুঝতে কি টাইপের চেয়ার চেয়েছিল, তারপরে একটা ছবি টবি দেখানো হয়েছে, তবুও সুন্দর চেয়ার আনা লাগে। তারপর ও কিছু যায় না, তো কয়েকদিন পরে এসে দেখে যে বসের চেয়ার চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা এবং ওই নতুন চেয়ার দেওয়া হচ্ছে, বসের চেয়ার চেঞ্জ করে। হ্যাঁ আচ্ছা। তখন সে গিয়ে বললো যে কি হলো বস, আপনি why are you changing the chair? Because উনি বলছিলেন she is very comfortable, that boss is very comfortable in that chair। তো তারপরে বের হলো যে ওই চেয়ারটা উনি বলছিলেন যে আমার চেয়ার আমি এত বছর ইউজ করছি, ভেরি কমফোর্টেবল বলছিলেন, তারপর হঠাৎ দেখা যায় উনি নিজেই চেঞ্জ করছেন। তারপরে বের হলো যে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কেন, বাট ফর সাম রিজন ওই চেয়ারটা ছিঁড়ে গেছিল না কি জানি, সামথিং ওয়ান্ট রং ইন দ্যাট চেয়ার। আচ্ছা, অ্যান্ড তারপরে ওই লোকজনকে আনা হচ্ছে বা দেওয়া হচ্ছে চেয়ারটা টু ফিক্স করতে গিয়ে নাকি তারপরে তাবিজ বেড়েছে। ও মাই গড। সো তাবিজ বেড়েছে, তো এটা এখন বিস্তীর্ণ, মানে এটা নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশন হয়নি। আচ্ছা এখানে একটা কথা বলবো যে তাবিজ রাখার যে ব্যাপারটা, এটা কি কাউকে গিয়ে রাখতে হয়, মানে নাকি এটাও ঠিক মানে পাঠিয়ে দেওয়া যায় বা এরকম কিছু? এইগুলি উনি আমাকে জিজ্ঞেস করছি। অ্যাকর্ডিং টু সাম পিপল, কেউ বলে যে এখানে কি যারা এটা করে জিন নাকি কি ওরকম স্পেসিফিক জায়গায় রাখা, এরকম কিছু জায়গায় রাখি যেখানে একটা মানুষের উপর কোট করে রাখা পসিবল না। মানে আমরা একবার একটা এপিসোড বলেছিলাম যে আমরা খাটের পায়ার ভেড়ে ভাবা জায়গার মধ্যে 4 জায়গায় 4টা, ঢাকার বাইরে একটা জায়গায় কথা বলেছিলেন। এই ধরনের উইয়ার্ড জায়গায় এগুলো কি, মানে খাটটা তো বানানোর আগে তো আবিষ্কার ঢোকানো হয় একদমই। এই জিনিসগুলো ইন্টারেস্টিং। অ্যান্ড দ্য তাবিজ ওয়াজ ফাউন্ড অ্যাপারেন্টলি, মানে পরিস্থিতির মধ্যে। তো আচ্ছা, তো এই চেয়ার আরমান, আমি রেডিও ফুর্তিতে আছি এখন, ভূতে হিমে না একটা স্পেসিফিক। So we don't know. Nobody knows how the tabiz got in. And পরে এখন না, তার মনে হয় আন্টি এই সরি আমি এখন ঘুরিয়ে দিচ্ছি না, বললো বসকে যে আপনি এটা জিজ্ঞেস করেন যে হাউ ডিড গেট দেয়ার।
তার মাসে তোমার হিসেবে আমার কাছে না আমরা তো ওই রকম ইনভেস্টিগেটর না স্যার। এখন এটা ফিজিক্যাল ইনভেস্টিগেশন লাগবে। তারপরে আমাকে বলছে না থাক, বিকজ শি ইজ লাইক আই ডোন্ট নো ইফ দিস ইজ ম্যালিগনেন্ট ডাবিজ নাকি প্রোটেক্টিভ ডাবিজ। সো ওটা এখন আমরা জানি না। সো বাট দ্য গুড থিং ইজ নট দেয়ার এনিমোর। একই যেটা খুলেও দেখেনি কি হচ্ছে আমি জানি না, এটা ভালো যাবে। তাবিজটা খুলে দেখতে পারলে বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কি ভালো নাকি খারাপ বা কি সিচুয়েশন, অথবা এমনি কারো তাবিজ কোনো করেছিল কিনা ওটা দেখা যেত। বাট কারোটার কিছু থাকলে এটা অ্যাকচুয়ালি উচিত মাটির মধ্যে পুঁতে ফেলা বা পুড়ে ফেলা বা ফেলা দেওয়ার ব্যাপার। মানে এগুলো এমনি ওপেন কোথাও রাখা উচিত না। মানে একটা কোয়েশ্চেন শুনলে মানে আমার ইন্টারেস্টিং লাগে যে মানুষজন তাবিজ দেয়। আই মিন অবভিয়াসলি দের সাম সর্ট অফ পাওয়ার টু ইট অ্যান্ড ম্যানিপুলেশন পাওয়ার, ঠিক না? তাহলে মানে ভালো কথা থেকে কোনো সময় আসবেই ইয়েতে, আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে ভালো কাজের জন্য মানুষজনের গলা তাবিজ পায়। হ্যাঁ, বা কেউ যদি রেখে যায় না জানায়, দ্যাট আই ডোন্ট থিঙ্ক ইজ যা যা করতে পারে, যেমন উনি ইজ নট দ্য টাইপ অফ পার্সন যে তাবিজ পড়বে, এগুলো বিলিভ করবে, বুঝছো? সো আমি হয়তো জানতে পারি যে বিলিভ ওকে, আমি জানি তুই এটা পড়বি না, বাট আমি জানি তুই এখানে সারাক্ষণ থাকো, সো এখানে আমি একটু দিয়ে দিলাম। রাইট, ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, আমাকে এছাড়াও অনেকেই এসএমএস করেছেন এবং অনেকে যে এই সমস্ত তাবিজ এবং ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কথা বলছেন, আমাকে জুয়েল এসএমএস করেছেন। তার এসএমএসটা পড়ার জন্য রিকোয়েস্ট করেছেন, আমি পড়ে ফেললাম। এছাড়াও আমাকে এসএমএস করেছেন অ্যাবা। আচ্ছা, অ্যাবা এসএমএস করেছেন আমাকে, নিহাল এসএমএস করেছেন, হিরক এসএমএস করেছেন খুলনা থেকে। আচ্ছা, জিবরান ভূত নাজিমউদ্দিন রোডে। আচ্ছা, আসলে ইন্টারেস্টিং ইমেল পেলে তো পড়ো রে। কারণ আমাকে একটা ছেলে অনেকদিন ধরে ফেসবুকে বলছে যে সে আমাকে একটা স্টোরি বলবে, তো আমি আর টাইম দিতে পারছি না ওকে যে স্টোরিটা শুনবো। ওই যে ভূত এফএম স্টোরি ওকে বলে দিই যে এখানে পাঠিয়ে দাও, বা দরকার হলে তুমি ডাকতেও পারবে। রাইট, একদম। মানে যদি সেরকম স্টোরিটা এরকম থাকলে বা যা আসতে পারে, ভালো স্টোরিতে যখন আসতে পারে তখন আবার তাকে কল করি, সে চলে আসে একদম, সেটাই। তো আমি তাহলে বলে দিই একবার যে আপনারা মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলবেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান তারা করবেন ভূত FM BHOOTFM@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছে করলে আমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে পারেন এবং ইমেলের সাথে অবশ্যই আপনাদের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। রাইট, তো আর কিছু একটু ব্রেক নিলে একটা ব্রেক আচ্ছা, এসএমএস আমাকে 20 মিনিট নেবে কত হলো কি শুরু। আচ্ছা, স্টোরি আছে। না, তাবিজের কথা শুনতে শুনতে আই অ্যাকচুয়ালি রিমেম্বার সামথিং। আমার বাসাটা যেই জায়গাটাতে, তাদেরকে বলি যে উনি হচ্ছেন ডাক্তার শিহাব, আমার কথা বলছেন আপনাদের সাথে। আমার বাসাটা যে জায়গাতে, সেখানে আসলে আগে একটা পুকুর ছিল, ডোবা ছিল পুরো এলাকাটাই। তো আমরা যখন বাসাটা করলাম, বাসা করার পরে উই মুভড ইন এবং অনেক প্রবলেম হতো। তো একবার আমরা একদিন একটা হুজুরের কাছে গিয়েছিলাম এবং উনি আমাদেরকে বলছিলেন যে, মানে উনি আমার আত্মীয় হন। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি তোমার ছাদে অনেকগুলো ফুল গাছ আছে, তুমি বেশ কয়েকটা ফুল গাছ উঠায় ফেলো। আমি বললাম কেন? উনি বললো তোমাদের ফুল গাছগুলো তো অনেকগুলো তাবিজ আছে। এবং আমি গিয়ে যখন বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি আমার অনেক ফুল গাছ আমার ছাদে, ফুল গাছগুলো যখন একটা একটা করে উঠালাম এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, প্রত্যেকটা ফুল গাছের নিচে কিন্তু তাবিজ ছিল, টবের ভিতরে প্রত্যেকটা ফুল গাছে তাবিজ ছিল। এবং দিস ওয়াজ ওয়ে ব্যাক অলমোস্ট 11 years ago। তারপর থেকে যে জিনিসটা হলো যে আমি হঠাৎ দেখলাম কি আমার বাসার মানে কিছু না, আমার রুমের যে দরজা ঠিক উপরে এমন একটা জায়গাতে, একটা কর্নারে হঠাৎ করে একদিন চোখ খুলে যায় একটু সাদা। আমি বেশ কয়েকদিন দেখলাম সাদা, প্রথমে মনে হলো যদি ময়লা বা কোনো একটা পোকামাকড় বা সামথিং। একদিন কেন যেন মনে হলো যে মেবি আই শুড টেক এ লুক ইনটু গেট ইট আউট দেন ইফ ইট ইজ আ ফাঙ্গাস। সো আমি একটা ফোর্সেপ দিয়ে ওটা টানলাম, টেনে বের করে দেখলাম ইটস আ রোল অফ পেপার। এবং পেপারটা যখন খুললাম, পেপারটার ভিতরে একটা ক্রিসেন্ট্রিক একটা দাগ ছিল এবং সেটার ভিতরে আপনার বেশ কিছু জিনিস লেখা ছিল, বাট দ্যাট ওয়াজ নট অ্যারাবিক বিকজ আমরা তো সবাই কোরআন শরীফ পড়েছি, আমি জানি হোয়াট ইজ অ্যারাবিক। দ্যাট ওয়াজ নট অ্যারাবিক। এবং ঠিক আছে, জিনিস থেকে এই যে রোমান টাইপের কিছু জিনিস প্রথমে লেখা থাকে, মাঝে মাঝে কোনো মধ্যে আমি যে দেখেছি। মানে অ্যারাবিক ছিল না, কি ছিল? অ্যারাবিক হিব্রু। হ্যাঁ, মানে আই অ্যাকচুয়ালি লুকড ইনটু ইট বিকজ ঠিক তখনই আমরা ওই অ্যারাইভেল যে একটা সিডি বেরিয়েছিল না, ওটা বেশ প্রচলনা ছিল। তো ওটা দেখার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো ইফ ইটস নট অ্যারাবিক, ইটস নট বাংলা, ইটস নট রোমান, মানে হোয়াট ইজ ইট? হঠাৎ করে একদিন মানে আমি একটা পরে আই বার্নড ইট আউট, এটা পুড়িয়ে ফেললাম আমি।
হঠাৎ করে একদিন আমি যখন দেখলাম ইটস হিব্রু, আই কেম অ্যাক্রস আ হিব্রু পেজ এবং আই অ্যাকচুয়ালি সেড ইট ওয়াজ হিব্রু। এবং ওটার পরে আবার আরেকদিন আরেকটা পেলাম, সেটা হচ্ছে আমি বাসায় ছিলাম, আমার বাবা মার রুমে, হঠাৎ করে নিচে থেকে আমার গার্ড ফোন দিল আমাকে, স্যার একটা তাবিজ পাওয়া গেছে। আবার ইট ইজ ভেরি অ্যাবসার্ড, বিকজ ওর সাথে কখনো এগুলো নিয়ে আলাপ হয় না কারোর সাথে। তাবিজ পাওয়া গেছে কোথায়? স্যার আমার আপনাদের বাসার সামনে একটা যে আম গাছ লাগিয়েছেন, আম গাছের ডালের সাথে লাগানো। তা আমি সাথে সাথে নিচে গেলাম, নিচে গিয়ে বলে স্যার আমি তাবিজটা খুলিনি। সে কেন খুলো নি? স্যার এটা যদি কিছু হয়। তো আমি সাথে সাথে তাবিজটা খুলে ফেললাম, খুলে ক্যাপ্ট ইট ইন মাই পকেট অ্যান্ড অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইট। 1 মাস পরে আমার একটা মামার সাথে দেখা হলো, উনি হাফেজ, ওনার বাবা একজন মুফতি, দুঃসম্পর্ক আত্মীয়। তো মামাকে আমি বললাম যে মামা আমার কাছে একটা জিনিস আছে, আই ওয়ান্ট টু শো ইট টু ইউ। তো মামা সেটা দেখলো, দেখার পর আমাকে বললো যে একটা নাম বললো, তুমি এই নামে কাউকে চিনো? না, আমি এই নামে কাউকে চিনি না। তো বললো ঠিক আছে, তুমি আমার সাথে 1 সপ্তাহ পরে কথা বলো। 1 সপ্তাহ পরে উনি কল মি ব্যাক। এটা ছিল আপনার একটা পরীর নাম, এবং এটা একটা বিয়ের ব্যাপারে একটা তাবিজ দেওয়া হয়েছিল আমাদের বাসায়, উইথ আ গাই হু ইজ 23 years old। আমার পুরা বাসায় আই এম দ্য অনলি পার্সন হু ইজ 23 years old। তো ওটার পরে মামাকে বললাম যে মামা হাউ অ্যাবসার্ড ইজ দিস, বিকজ একটা পরী তুমি কীভাবে বুঝলো? উনি তখন বললো যে উনি একজন হুজুরের কাছে গিয়েছিলেন এটা নিয়ে, এবং এটা নিয়ে যখন সার্চ করলো, লেবাননে একজন জিন বাদশা আছে, সেই জিন বাদশার একজন আত্মীয় সেই বাসায়, এই আমাদের যে বাসাটা ছিল ওই বাসায় থাকতো, ওই জায়গাটায় তার বাসা ছিল। যখন আমরা বাসা করলাম তখনও বাসাটা নষ্ট হয়ে যায়। তো ওরা তখন এখানে আসছিল প্রবলেম করার জন্য, এবং তখন আরেকজন হুজুর এসেছিলেন যিনি বাসাটা বন্ধ করে দিয়ে গেছেন। তো তখন চলে গিয়েছিল, তো তখন উনি আসেন নাই, কিন্তু রিসেন্টলি হি কেম। উনি আসার পরে উনি আমাদের তখন উই ওয়ার হ্যাভিং অ্যাকচুয়ালি ভেরি ব্যাড টাইম, মানে তখন ফাইন্যান্সিয়ালি মেডিকেলি সবাই অসুস্থ ছিল বাসায়, বেশিরভাগ মানুষ, উই ওয়ার হ্যাভিং এ ভেরি ব্যাড ফাইন্যান্সিয়াল টাইম। ওই সময়টায় উনি আসছিলেন এবং এসে উনি তখন ঠিক করছিলেন যে উই হ্যাভ টু গেট রিড অফ দ্য প্রবলেম, আই হ্যাভ টু গেট ম্যারিড টু হিজ গ্র্যান্ডডটার। মানে it was a very absurd and weird story, and every time I think about it, this is the first time I'm saying it. আমি আরেকবার বলেছিলাম আমার একটা ফ্রেন্ডকে, and they laughed. বসে গুড লুকিং, মানে মুখ পুষে চেঞ্জ করতে পারে এটা। মানে ওটার সমস্যা কি ছিল যে ওই সময়টা যখন, মানে আফটার আই ফাউন্ড দিস, তারপর তো কিছু স্টেপস নেওয়া হয়েছিল, বাট ওই সময়টা যেটা হতো কি, যখন আমি গোসল করতে যেতাম, মানে থেকে শাওয়ার, হঠাৎ করে মনে হতো কি যে চোখ বন্ধ, আমি মানে লুকিং ফর সোপ ওর লুকিং ফর সামথিং, তো চোখটা বন্ধ ছিল, তো হাত দিচ্ছি, মনে হচ্ছে কেউ যেন আগিয়ে দিচ্ছে। এটা বেশ ভয়াবহ এক্সপেরিয়েন্স। এটা অ্যান্ড মানে ওরকম অনেক কিছুই হতো বাসায়। এবং ইভেন ইফ ইউ গো নাও, কয়েকদিন আগেও আমার ছোটো ভাই হিজ গিভিং হিজ এলেভেল এক্সামস, ও মাঝখানে অনেক প্রবলেম ফেস করছিল। আমার ছোটো ভাই ইজ আ মিউজিশিয়ান, সারাদিন বাসায় রুমে থাকে, গিটার বাজায়, সে তার মতো পড়তেছে, পড়া শেষ করে গিটার বাজাচ্ছে, তো একটু ইন্ট্রোভার্ট সে। সে কখনো কোনো বিষয়ে মুখ ফুটে বলে না। হঠাৎ করে সে একদিন আমাকে, আমার রাত্রে 3টার সময় রুমে আসলো, ভাইয়া তুমি কী করো? বিকজ আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না ডিউ টু অল অফ রিজনস। তো এসব কী বলছি, উই স্টার্টেড টকিং। সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করতে করতে সে বললো ভাইয়া আমার একটু খারাপ লাগছে রুমে, তাই আসছিলাম। অ্যান্ড তারপরে যখন আমি রুমে যাই একদিন, গিয়ে আমি মনে করলাম যে ওর যেহেতু তার পরের দিনই চিন্তা করলাম যে যেহেতু তার খারাপ লাগছে, যাই একটু দেখি। গিয়ে আমি ওখানে বসে একটা নামাজ পড়লাম, জাস্ট এমনি রাত্রেবেলা 2 রাকাত নামাজ করে আমি ওখানে বসে আছি, অ্যান্ড আই কুড স্মেল আ ভেরি বিউটিফুল স্মেল ইন হিজ রুম। খুবই সুন্দর একটা স্মেল ছিল, অথচ একটা রুমের ভিতরে যেখানে ফুল গাছ নাই বা ফুলের গন্ধ আসারও কথা না, ওরকম একটা স্মেল চলে আসছিল। তো তাবিজ আসলে যেটা বলছিলেন ভাইয়া, যে জিন এসেও দিয়ে যায়, আবার কেউ কিন্তু রেখে যায়, অনেকে রেখেও যেতে পারে, আবার জিন এসেও দিয়ে যেতে পারে এটা। এবং তাবিজটা আসলে মানে অনেক সময় অনেক কাজে বাধা দেয়। হ্যাঁ, আমার কাছেও এই ধরনের একটা ঘটনা আছে। তার আগে বলি যে কতগুলো নাম এসছে, সে নামগুলোর মধ্যে একটা আছে হচ্ছে অসুস্থ ভূত। অসুস্থ ভূত SMS করে বলে জানতে চাইছে যে অন এয়ারে ভূতের ঘটনাগুলো, মানে এই সমস্ত ভৌতিক ঘটনা বলতে কেমন লাগে, আপনি এসে দেখতে পারেন, সাথে জয়েন করতে পারেন। জটিল ভূত SMS করেছেন আমাদেরকে, আর আমাদেরকে এসে SMS করেছেন ইডিয়ট ভূত, ট্রাফিক ভূত,
আর বাস্তবতাবাদী ভূত, মানে বাস্তববাদী ভূত। তো মানে এই নামগুলো আর এই যে তাবিজ নিয়ে যে ঘটনা হচ্ছে, এই ঘটনার একটা ঘটনা আমার কাছে পাঠিয়েছেন একজন। তিনি হচ্ছে যে, হ্যালো, আমি হচ্ছে সামিন, আমি ঢাকার বনশ্রীতে থাকি। আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পড়াশোনা করছি। আজ আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করবো। ঘটনাটি আমার দাদা তখন দাদা তখন সচিবালয়ে থাকতো। আব্বু তখন আমার মতো ছিল। আমার দাদার ফ্রেন্ড ছিল যার কোনো বেবি হলে বেশিদিন বাঁচত না। একবার তার বেবি হলো, কিন্তু সেটা হচ্ছে মানে বিড়ালের মতো শব্দ করে কাঁদতো আরকি। এবং এই কারণে দাদার ফ্রেন্ড দাদাকে নিয়ে এক হুজুরের কাছে যায় এবং হুজুর তাকে ২ টা তাবিজ দিল আর বলল যে, এই তাবিজের একটা বেবির মাকে পড়াতে হবে, আরেকটা পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু যখন তিনি আগুনে পুড়াতে গেলেন, তখন সেটা আগুনে পুড়ল না। তিনি অনেক চেষ্টা করেও আগুনে পুড়াতে পারলেন না। তখন তিনি আমার দাদার কাছে আসলেন। দাদা at first পুড়াতে পারলেন না। তারপর তিনি অনেক চেষ্টার পর সেটা জ্বালিয়ে ফেললেন এবং তাবিজ পুড়ানোর পরে বেবিটার কান্না ঠিক হয়ে যায়। কিন্তু ঐদিন রাতে দাদা ঘুমাতে গেলে দাদার মনে হয় যে কেউ তার পায়ের কাছে বসে আছে। কিন্তু তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি তখন লাথি মারলেন, কিন্তু কিছুই পায়ে লাগলো না। এরপর হঠাৎ কি যেন তাকে চেপে ধরে। দাদা অনেক কষ্ট করে নিজেকে মুক্ত করলেন। বাট আবার এটা দাদাকে চেপে ধরে। বাট এবার দাদা তার ডান হাতে ব্যথা পান। দাদা তখন সেন্সলেস হয়ে যান এবং পরদিন ঘুম ভাঙে। বাট তার হাত, মানে সেদিনের পর থেকে যেটা হয়েছিল সেটা প্যারালাইজড হয়ে গেছিল ওই হাতটা এবং তাকে অনেক হুজুর দেখানো হয়, বাট কোনো লাভ হয়নি। দেন আমার আব্বু আর তার চাচা ওঝার কাছে নিয়ে যেতে চান তাকে। কিন্তু যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে এক জিন তার আব্বুকে একটা জিন আমার আব্বুকে তার চাচা সেজে ধোঁকা দেয় এবং তাদের কাছে তারা শেষ পর্যন্ত ওঝার কাছে যেতে পারেনি এবং সবাইকে অবাক করে দিয়ে তার কিছুদিনের মধ্যেই তার দাদা মারা যান। মানে একদম মারাই যান। এটা তিনি বলেছেন যে তার কাছে এই ধরনের ঘটনার কোনো এক্সপ্লেনেশন তার কাছে নাই। সো তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। এটাও তাবিজ নিয়ে একটা ঘটনা আরকি। ভেরি ইন্টারেস্টিং। সেটাই। আমি হঠাৎ করে দেখলাম ফেসবুকের মধ্যে ওয়ালে অলরেডি লিস্ট অফ রিপোর্টেডলি হন্টেড লোকেশনস ইন দ্য ওয়ার্ল্ড। অস্ট্রেলিয়ার ইউনাইটেড স্টেটসের ২ টা লিঙ্ক দিয়েছে রুবাইয়াত হাবিব অনিম। হ্যাঁ, অনিম, থ্যাংকস আ লট ফর দ্যাট। এনিওয়েজ, আর অনেকেই গেট কনসিউম বলছে। আমি অ্যাকচুয়ালি ঠিকই আছি, জাস্ট একটু জ্বর আসছে। ফাইন। হ্যাঁ, আমার সামনে অনেক এসএমএস আসছে এবং সেই এসএমএস এর মধ্যে অনেকেই বলছেন, এই যে এখনো দেখতে পাচ্ছি যে এইমাত্র একটা এসএমএস এসছে। জাস্ট ২ মিনিট আগে তিনি সুমন ভাই গেট ওয়েল সুন এবং আমাদেরকে অনেকেই বলছেন এটা এসএমএসটা পাচ্ছি। তো আমরা সেটা মানে কি কথা বলতে মানা করেছে, নাহলে আপনার জ্বর বেশি বেড়ে যাবে। আমি রেমিডিটা জানতাম না। Thank you. Thanks a lot for being so kind and whatnot. Thanks a lot. আমরা যোগ করি দেখে মাইন্ড করার কিছু নেই। সব কিছু নিয়ে I'm the meanest nice guy you ever know. Anyways, আমাদের হ্যাঁ, আমাদের টাইম মোটামুটি শেষ হয়ে গেছে এবং আমরা আপাতত শেষ করে ফেলতে পারি আগামী সপ্তাহের মতো আরকি। সো শেষ করে ফেলি। তার আগে কিছু সাকিব ভাই কিছু সে কি আর ইন্টারেস্টিং নামটা আসেনি? হ্যাঁ, ইন্টারেস্টিং নাম আসছে বেশ কিছু। তাবিজ ভূত আসছে, তাবিজ করা ভূত এসছে, তারপরে তাবিজ ভূত এসছে। এছাড়াও দেশি ভূত এসছে। তাবিজ ভূত অনেকে লিখছেন, মানে সেই ভূত তো শুনে মনে হচ্ছে যে দেশালের কাপড় পরে আর্ট কলেজে গিয়ে আত্মাবি করতে বসে তোলে। শেয়ারবাজার ভূত, এটা ভালো হয়েছে। শেয়ারবাজার ভূত কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু শেক্সপিয়ারের ভূত। আচ্ছা, জিনে জিবরান, বাহ, দারুণ। এটা খুবই ভালো এসছে। হ্যাঁ, জিনে জিবরান। তবে এলিভেটর ভূত জিত চাই। এছাড়াও আরও এসছে বেশ কিছু নাম দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন। আচ্ছা, ওসামা ভূত আছেন। এছাড়াও আমাদের আছেন হচ্ছে বেকুব ভূত, ডিজিটাল ভূত সহ আরও অনেকে, বাবা ভূত আছেন। তো অনেকগুলোই আমার কাছে মনে হচ্ছে যে আরও নাম আসবে একটার পর একটা। তো এর মাঝখানে কি আর কোনো ঘটনা শুনছি আমরা নাকি আজকে শেষ করে? আজকে একটু শেষ করে দিই। আপনি শেষ করে দিই তাহলে। তো শুনুন, ফাইনালি আমরাও বলতে চাই যে এই যে তাবিজ ভূত আবার বলেছেন গেট ওয়েল সুন। সো বাংলিশ ভূত আছে এর মধ্যে।
সবাই এত সারাক্ষণ নটটা তাই বলে থাকে না হ্যাঁ একদম বাংলিশ বোধ তো আমাদেরকে ভৌতিক টিভিতে আসতে দেখতে হবে। আমার একটা নাম এই মাত্র পছন্দ হয় যে মাঞ্জা মারা ভূত। এটা ভালো হচ্ছে কি দিয়ে দাও মানছে আমার ইমরান প্রাইস তো দিয়ে দাও হ্যালো ড্যাডি। তোর বাপ না তো, তুমি ওর আব্বাকে। সালাম আঙ্কেল। সালাম আঙ্কেল। আই হোপ আপনার ছেলেকে অথবা মেয়ে অনেকেছি ইউর proud of your child. It's weird, eh? রাইট। এছাড়াও অনেক ব্র্যান্ডের নাম সহ ভূতের নাম আসছে, সেগুলো আপনার পড়ছি না। ব্র্যান্ডন না একটা বলো না, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম লাইক মানে সেটা হচ্ছে মোবাইল ফোনের হতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম নিয়ে যে ভিখারি ভূত, আবার এরকমও মানে কি বলবো ফ্রাস্ট্রেটেড ভূতও আছে। তাছাড়াও আরও আছে ডিস্কো ভূত আছে, হ্যাঁ পাপি ভূত আছে, হাবাগোবা ভূত আছে, তারপরে হচ্ছে জিঙ্গালালা ভূত আছে, এটা কি আদিত্য না তারপরে হচ্ছে শিলা ভূত আছে, শোভা, আইপিএল ভূত, তারপরে ভুতুরে ভূত আছে, অতৃপ্ত আত্মা আছে, ভূতের ভূত আছে, হ্যাঁ তারপরে হচ্ছে মানে অনেক উড়ি বাবা ভূত, উড়ি বাবা ভূত, গিটার ভূত আছে, তেঁতুল ভূত আছে। সো আমার মনে হয় যে আরো এরকম নাম আসতে থাকবে। মোটামুটি যে কোনো কিছুর সাথে ভূত লাগালে অ্যাভাটার ভূত আছে, হ্যাঁ। সো ইন্টারেস্টিং, ওরকম একটা নাম যেটা আমরা প্রথমবার পেয়েছিলাম বলার সাথে সাথে। আজকে বাদ দিই। একটু হবে। ওকে, তাহলে আমরা শেষ করি। আমরা কথা বলবো আবারও আপনাদের সাথে, আর নতুন ঘটনা নিয়ে আসবো। এবং যারা আমাদেরকে ইমেল করতে চান, ইমেল অ্যাড্রেসটি আরও একবার বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে ইমেল পাঠাতে পারেন, এবং ইমেলে আপনারা অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে আপনাদের কাছে আরও নতুন নতুন সব ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে থাকুন।